আমি ফার্স্টে শুরু করতে চাই আমার একটা ফেভারিট, বলতে গেলে ফেভারিট আমার না, আমাদের বলতে গেলে সারা পৃথিবীর মানুষের জন্য যিনি আলোক বর্তিকা মাদার তেরেসার, তার একটা শাশ্বত উক্তি দিয়ে শুরু করতে চাই যে যদি ব্যর্থ হও হতাশের কিছু নেই, শুধু মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয়। বর্তমান বিশ্বে আমরা আসলে কোভিড নিয়ে এমন একটা সিচুয়েশনে এসেছি বা আছি, আমাদের কাছে আসলে এই উক্তিটা মনে বলতে বলতে গেলে এখন কিন্তু আমাদের ক্ষেত্রে খুব ভালোভাবেই খাটে। আচ্ছা, এখন আমি আসলে অনেক ইনফরমেশন আমার দেয়া, আমি আপনাদেরকে স্লাইডটা দিয়ে দিব। তো আমি বেসিক ইনফরমেশন গুলো বলবো, কারণ না হলে ক্লাসটা অনেক মানে আজকের ওয়েবিনারটা অনেক বড় হয়ে যাবে। কালকের তারিখ পর্যন্ত সেপ্টেম্বরে 5, আপনারা জানেন কোভিড-19 কি, আমি আস্তে ধীরে আসছি। আমাদের গ্লোবাল কেস কিন্তু ছিল প্রায় 26,88,04,692টা। ঠিক আছে, এর মধ্যে আপনার মৃত্যুবরণ করেছে প্রায় 88,403 জন এবং রিকভার করেছে 18,99,09,278টা কেস, মানে মানে এটা রিকভার করেছে। তো যেটা দেখতে পাচ্ছি আমাদের রিকভারি রেট কিন্তু ভালো। আসেন এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা, এখন বাংলাদেশের কন্ডিশন কি? বাংলাদেশের কন্ডিশন খুব একটা সুবিধার না। আমরা কিন্তু এখন চতুর্থ লেভেল, কান্ট্রি লেভেলে কমিউনিটি ট্রান্সমিশনে আছি। সো চতুর্থ লেভেলে এসেছে, তার মানে আপনাদের দিস ইজ দ্য টাইম ফর দ্য অ্যাওয়ারনেস। ঠিক আছে, সেক্ষেত্রে আসলে আমরা এখন জানি না আমাদের, আমরা যদি 5টা বন্ধু একসাথে চলি, কার মধ্যে জীবাণু আছে কার মধ্যে জীবাণু নাই, এই উৎসটা কিন্তু আমাদের জানা নাই। যাই হোক, এখন বাংলাদেশে বা সাধারণত কোভিড-19 এর পেশেন্ট গুলা মানে সহজে ইনফেক্টেড হচ্ছে কেন? এটার জন্য মূলত হচ্ছে অনেকগুলো ব্যাপার কাজ করে। সেটা হচ্ছে কোমরবিডিটি। মনে করেন কারোর ডায়াবেটিস আছে, হাইপার টেনশন আছে, কার্ডিয়াক ডিজিজ আছে, বা আপনার শ্বাসকষ্টের পেশেন্ট উনি, তো সেক্ষেত্রে কিন্তু সহজে তাকে ইনফেক্টেড করতে পারে। ইভেন তাদের যে ইনফেক্টেড হওয়ার পরে তাদের যে অবস্থাটা খুব ভয়ঙ্কর অবস্থা হয়, এবং কারণ হচ্ছে তাদের কোমরবিডিটি ফ্যাক্টর আছে, ইভেন যারা অবিস। ঠিক আছে, সো তারা সহজে আক্রান্ত হচ্ছে এবং সহজে কিন্তু অনেকে কিন্তু মৃত্যুবরণ করছে, যেটা আমাদের জন্য আসলে দুঃখজনক। আমরা আজকে ফার্স্টে আমি শুরু করতে চাই, এখানে আমাদের অনেকটা, আমি কি একটা ইটালিয়ান একটা ন্যাশনাল হিস্ট্রি অফ এর ক্ষেত্রে কত পার্সেন্ট পেশেন্ট কি জন্য মারা গিয়েছে বা তাদের রিস্ক ফ্যাক্টর কি আছে সেটা আমি দেখানোর চেষ্টা করেছি। যেমন ইটালিতে দেখা যাচ্ছে আমরা যেমন 76% এর হাইপারটেনশন ছিল যাদের ডেথ হয়েছে, এবং হচ্ছে 36% যারা মারা গেছে তাদের ডায়াবেটিস ছিল, এবং ইসকেমিক হার্ট ডিজিজ ছিল 33%, এবং এভারেজ ছিল 80 বছর। কিন্তু একটা সময় একটা মিথ ছিল যে কোভিড-19 কাদের হয়, কোভিড-19 আপনার বয়স্ক এবং হচ্ছে বাচ্চাদের হয় না, এরকম একটা মিথ ছিল। কিন্তু পরবর্তীতে বুড়ো আঙ্গুল দিয়ে কিন্তু আমাদের সারা পৃথিবীকে দেখিয়ে গেছে যে কোভিড-19 যে কোনো বয়সেই হতে পারে। সো এই জিনিসটা নিয়ে এখন আর মানে দ্বিমত করার ইয়া নাই যে আমার বাচ্চা বয়সীদের হবে না বা যুবকদের হবে না, নাকি অ্যাডাল্ট একজন মানুষের হবে না, কিংবা কিংবা মানুষের হবে না, এই হচ্ছে টোটাল ব্যাপারগুলো। আচ্ছা, ফার্স্টে আমি একটু স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমি কিছু কিছু স্লাইডের আমি জিস্ট ইনফরমেশন দিব, আমি পুরো স্লাইডটাই আমি অ্যাক্সেসে দিয়ে দিব, যাদের দরকার হবে আপনারা কালেক্ট করতে পারবেন। জাস্ট মেইন ইনফরমেশন গুলো দিতে চাই। এটা হচ্ছে একটা কোভিড-19 এর একটা স্ট্রাকচার। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্পাইক, প্রথমে এই জিনিসগুলো কি, স্পাইক গ্লাইকোপ্রোটিন আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য এম প্রোটিন, এই জিনিসগুলো। ঠিক আছে, এটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ, আরএনএ এর ভিতরে কিছু ডটেড থাকে, ডটেড প্রোটিন থাকে। ঠিক আছে, এন্ড এই যে কভারটা সেটা হচ্ছে কি একটা লিপিডের এনভেলপ আছে। ঠিক আছে, লিপিডের একটা এনভেলপ আছে, এবং এরপরে হচ্ছে কি একটা চাই ই প্রোটিন আছে। দিস ইজ দ্য অল থ্রো, এটাই হচ্ছে স্ট্রাকচার আমাদের কোভিড-19 এর, যে আমাদের করোনা ভাইরাসের স্ট্রাকচারটা অনেকটা এরকম। আচ্ছা, আপনারা কি এই চিত্রটা দেখতে পাচ্ছেন? আমরা আমাদের প্যাথোফিজিওলজিটাকে আমরা এক দৃষ্টিতে আমরা ক্লাস নিচ্ছি, পরে কথা বলবো, ব্যস্ত আছি। আচ্ছা, এখন যেটা হচ্ছে আমাদের যে স্ট্রাকচারটা তো আপনারা দেখতে পাচ্ছেন, এই স্ট্রাকচারটা, এই যে দেখতে পাচ্ছেন যে এটা আমি আসলে এটা আমার নিজের হাতের লেখা, আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না, একটু মানে আপনারা একটু ইয়া করে দেখবেন। এটা প্রথমে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, দিস ইজ এ কোভিড-19, হ্যাঁ, করোনা ভাইরাসের আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ ভাইরাস। ঠিক আছে, এখানে এই জিনিসগুলো হচ্ছে স্পাইক প্রোটিন। এখন এটা ট্রান্সমিশন হয় কিভাবে? প্রথমে এটা ট্রান্সমিশন হচ্ছে দুইটা পদ্ধতিতে হতে পারে। একটা নাম্বার হচ্ছে ফিকো ওরাল রুট,
ঠিক আছে, আরেকটা হতে কিভাবে ট্রান্সমিশন হতো, কাফিং এর মাধ্যমে। এখন প্রশ্ন আসতে পারে যে আচ্ছা কোন জায়গায় কতটুকু থাকতে পারে। নরমালি আমাদের যে এটা হচ্ছে মূলত করোনা ভাইরাস হচ্ছে রেসপিরেটরি ড্রপলেট, ঠিক আছে। তো রেসপিরেটরি ড্রপলেট যেটা করে কি, এটা আপনার ট্রাভেল করতে পারে নরমালি হচ্ছে 3 থেকে 6 মিটার, মানে 6 মিটার পর্যন্ত যেতে পারে, ঠিক আছে। এরপরে হচ্ছে যে সার্ভাইভ, এটা এটা আপনার সার্ফেসে করতে পারে 24 আওয়ার, এবং এটা বাতাসে সার্ভাইভ করতে পারে 3 ঘন্টা পর্যন্ত। এবং হচ্ছে আপনার কার্ডবোর্ড, প্লাস্টিক, স্টিল, এখানে কার্ডবোর্ডের ক্ষেত্রে 24 আওয়ার, এবং হচ্ছে প্লাস্টিক স্টিলের মধ্যে 72 আওয়ার, মানে 72 ঘন্টা পর্যন্ত এই জিনিসটা থাকতে পারে। তার মানে হচ্ছে এই সকল জিনিসগুলা এরকম থাকতে পারে। রামিশা, আমার মনে হয় আপনি এনএজেসে ঢুকেছেন যে এটার জন্য ইকো হচ্ছে, আপনি আমার এনএজেসটা অফ করে, তাহলে মনে হয় আপনার ইকোটা বন্ধ হয়ে যাবে। স্যার আমি অফ করেছি স্যার, অফ করে দিয়েছি স্যার, কানেক্টেড না স্যার। এবার আসেন, ওকে ঠিক আছে। এই যে কোভিড-19 এবার তাহলে কি করলো, এটা হচ্ছে কি ভাই, একটা লাঙের চিত্র আঁকলাম ভাই, আমি ভালো আঁকতে পারি না, ঠিক আছে। এটা ট্রাকিয়া, এই ট্রাকিয়ার একটা চিত্র এঁকেছি। এখন ও কি করবে, সুন্দর মতো করে ফুসফুসকে আসলো, আসার পরে তার মেইন টার্গেট অংশ হচ্ছে অ্যালভিউলি, ঠিক আছে। সে আইসা কি করবে, অ্যালভিউলির সাথে ওর মানে ও দেখা করবে, দেখার পরে অ্যালভিউলিটাকে কি করবে, অ্যালভিউলির ভিতরে ঢুকে যাবে, ঠিক আছে। এখন মনে করেন এই জিনিসটা হচ্ছে একটা অ্যালভিউলি, ঠিক আছে। অ্যালভিউলির মধ্যে এগুলো হচ্ছে এপিথেলিয়াম, ঠিক আছে। এটা হচ্ছে টাইপ 1 নিউমোসাইট, এটা হচ্ছে টাইপ 2 নিউমোসাইট, ঠিক আছে। আমাদের কোভিড-19 এর ওরা আমাদের শরীরে ঢুকে কিন্তু এই অ্যালভিউলার সেলটার মধ্যে ঢুকে হচ্ছে টাইপ 2 নিউমোসাইটের মাধ্যমে, ঠিক আছে। এটা টাইপ 2 নিউমোসাইটের মাধ্যমে সে সুন্দর মতো ঢুকে গেছে। ঢুকার পরে এবার দেখেন এ কিন্তু এন্ট্রি করলো, এখানে দেখেন এই হলো করোনা ভাইরাসটা ঢুকছে, ঢুকার পরে AC2 আমি একটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অ্যানজিওটেনসিন কনভার্টেড এনজাইম টাইপ 2 রিসেপ্টরের সাথে বাইন্ড করে। যখনই সে এই বাইন্ড করে এন্ডোথেলিয়ামের মধ্যে ঢুকতে পারে, লাংয়ের মধ্যে ঢুকতেছে, তারপরে কিন্তু সে আরেকটা জিনিস করে, কিন্তু অলরেডি শরীরের মধ্যে ব্লাড ভেসেলগুলো মাইক্রোথ্রম্বাস ফর্মেশন গুলা শুরু করে দেয়। এরপর কি হচ্ছে বাবা, দেখেন AC2 এর মাধ্যমে এটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড একটা আরএনএটা, এটা মাল্টিপল আরএনএ, আপনার মাল্টিপল মানে একটা থেকে দুইটা, দুইটা থেকে মানে একটা থেকে সে 5টা 7টা 10টা, মানে যত সংখ্যক সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ তৈরি করতে থাকে। এবং এটা কার সহযোগিতায় করে, এটা হচ্ছে আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেসের কারণে সে কি করে একটা থেকে দুইটা, 5টা 10টা 15টা 20টা এরকম হতে থাকা শুরু করে। এটা হচ্ছে একটা ভাবে সে মাল্টিপ্লিকেশন হচ্ছে। আরেকটা মাল্টিপ্লিকেশন হচ্ছে রাইবোজোম সাহেব আছেন, সে কি করে, সে ট্রান্সলেশন প্রোটিজের মাধ্যমে কি করলো, সে করলো কি, এই যে স্পাইক প্রোটিন, এই যে আরএনএ ভাইরাসটাকে সে আরো মাল্টিপল করোনা ভাইরাস তৈরি করতেছে, বুঝতে পারছেন। তার মানে ঢুকে কি এই কাজগুলো করছে, মাল্টিপ্লিকেশন হচ্ছে, তার মানে হচ্ছে AC2 রিসেপ্টরের মাধ্যমে হচ্ছে। এখন ঘটতেছে কি, যখন মনে করেন এই যে করোনা ভাইরাসটা, এই যে দেখেন মনে করেন এটা হলো করোনা ভাইরাস, বুঝতে পারছেন, ঠিক আছে। এটা হচ্ছে করোনা ভাইরাস, এবং এই জিনিসটা হচ্ছে ম্যাক্রোফেজ, ঠিক আছে। যখন করোনা ভাইরাস এইগুলো আসলো, তখন আমার শরীরের মধ্যে আপনার র্যাব, পুলিশ বা আর্মি বা বিডিআর যেটাই বলেন, আপনার মনে যেটা আসে সেটা হচ্ছে ম্যাক্রোফেজ ফার্স্টে আসলো, এসে বলবে কি তুই আমাকে অ্যাটাক করতে আসছস, তোরে তো খাইছি আমি, এটা বলে সে কি করে, সে আইসা করোনা ভাইরাসটা আক্রমণ করে দেয়। আক্রমণ করে এই যে ম্যাক্রোফেজটা, সে কিছু সাইটোকাইনেস রিলিজ করে, সে কি করে, ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, টিউমার নেক্রোটিক ফ্যাক্টর আলফা সে রিলিজ করা শুরু করে, বুঝতে পারছেন। এবার কি হলো, যে মনে করেন যে জিনিসগুলো যে বাইরে হলো, বাইরে হওয়ার পরে যেটা হলো, এটা হচ্ছে ব্লাড ভেসেলটা যেটা আছে, এটার মধ্যে হচ্ছে এন্ডোথেলিয়ালটা আছে না, এন্ডোথেলিয়ালটা কন্ট্রাকশন হলো, মানে কন্ট্রাকশন করে এটা কি করলো, ভ্যাসোডাইলেশন করলো, ভ্যাসোডাইলেশন করলো, আর ক্যাপিলারি পারমিবিলিটি করলো। ক্যাপিলারি পারমিবিলিটি কইরা কি করছে জানেন ভাই, সেটা হচ্ছে যে আমার যে পানিগুলা ছিল বাইরে, সেগুলো ব্লাড ভেসেল থেকে সে কি করলো, ইন্টারস্টিশিয়াল ফ্লুইডেও ঢুকলো, অ্যালভিউলের মধ্যে ঢোকা শুরু করলো, ঠিক আছে। তখন অ্যালভিউলের মধ্যে ফ্লুইডটা ঢুকলো, আলটিমেটলি কি হতেছে, বেশি করে ফ্লুইড অ্যালভিউলের মধ্যে ঢুকে এটা ARDS ডেভেলপ করে, মানে অ্যালভিউলি থই থই করতেছে। এরপরে কি হচ্ছে, একুট রেসপিরেটরি ডিস্টেন্স সিনড্রোম ডেভেলপ করতেছে। কথা কি বাবা বুঝতে পারছেন? দিস ইজ দ্য ওয়ান অফ দ্য কমপ্লেইন হয়, যেটার কারণে অনেক পেশেন্ট মারা যাচ্ছে। এবার আসেন বাবা, সেটা হচ্ছে আমাদের যে ম্যাক্রোফেজে ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, টিউমার নেক্রোটিক ফ্যাক্টর গুলো হচ্ছে, এই যে এগুলো সাইটোকাইনেসের কারণে কি হয়, এগুলোতে একটা সাইটোকাইন স্টর্ম হয়, প্রচুর পরিমাণে সাইটোকাইন বের হচ্ছে, এটা সাইটোকাইন স্টর্ম হয়। দিস ইজ এ ওয়ান অফ দ্য থিংস। এরপরে কি হচ্ছে, সাইটোকাইন স্টর্মে ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6 এর কারণে কি হচ্ছে বাবা, হাইপোথ্যালামাসে যাই এই যে টেম্পারেচারটা, ফিভার, ঠিক আছে, প্রচুর পরিমাণ জ্বর হচ্ছে। আমি একটা নরমাল জিনিস বলি,
সাধারণত সার্চ মাসের ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের শরীরের টেম্পারেচার যদি 100.5 পর্যন্ত, এটা আমাদেরকে প্রোটেক্ট করে। যখনই কোভিড-19 এর ক্ষেত্রে আসলে ক্লিনিক্যালি ওষুধ প্যারাসিটামল আপনার তখন ইউজ করা উচিত যখন এটা 101 এর উপরে হয়। ঠিক আছে, কারণ 100 সার্চ মাসের যে কিছু স্টাডি আছে তাতে বলছে যে 105 পর্যন্ত এটা আমার শরীরের বডিটারে ঠিক রাখে। ঠিক আছে, আসেন এরপরে কি করলো রে ভাই, এরপরে করলো কি আপনার যে ম্যাক্রোফেজ সাথে আক্রমণ শেষ করছে। এবার আসেন, এবার আরেকটা সেল আমাদের আরেকটা সুপারম্যান আসছে, সে হলো নিউট্রোফিল। নিউট্রোফিল এসে কি করলো, আমাদের টাইপ 1 যে নিউমোসাইট গুলো আছে না, তাকে হচ্ছে আপনার রিঅ্যাকটিভ অক্সিডেজ স্পেসিস এবং প্রোটিয়েজের মাধ্যমে কি এই এপিথেলিয়াল দুলারে আপনার হামলা করে বসছে। ঠিক আছে, টাইপ 1 নিউমোসাইটের যে এপিথেলিয়াল গুলো আছে এগুলোর উপর অ্যাটাক করছে, সিভিয়ার অ্যাটাক করলো। অ্যাটাক করে কি হলো, ভিতরে ফ্লুইড ঢুকতো, ভিতর থেকে বাইরে, ভিতরে ফ্লুইড ঢুকতেছে বাইরে থেকে, ব্লাড ভেসেল থেকে, ইন্টারস্টিসেল ফ্লুইড থেকে আছে। এরপরে কি হচ্ছে ভাই, এই যে জিনিস যে অ্যালভিওলো যেটা আছে না, এটা পুরাই কলাপস করে বসছে, মানে একদম পুরা ফাটায় ফেলাইতেছে। মানে এক হলো নিউট্রিফিল ফাটাচ্ছে, ম্যাক্রোফেজ ফাটাচ্ছে, দুই ধরনের কাউন্টার অ্যাকশনে কি অ্যালভিওলোটা এখন কলাপস করে ফেলছে। যখন এই অ্যালভিওলোটা যখন কলাপস হবে তখন কি হাইপোক্সিয়া দেখা দেয়, মানে ব্লাডের মধ্যে অক্সিজেনের পরিমাণ কমে গেছে। তখন কি রোগীর এখন তার শর্টনেস, রোগী শ্বাসকষ্ট, আমি তো শ্বাস নিতে পারতাছি না, আমার তো কষ্ট হইতেছে। এরপর কি হলো, এরপর হলো পার্শিয়াল অক্সিজেনটা, যেহেতু মনে করেন আপনার যে হাইপোক্সিয়া স্টেজ হলো, পার্শিয়াল অক্সিজেন লেভেলটা কমা শুরু করলো। যখনই আমার পার্শিয়াল অক্সিজেন লেভেল করবে, বডি কি করলো, কেমো রিসিপ্টর যেটা আছে, কেমো রিসিপ্টরকে যাইয়া বলতেছে ভাই আমার বাঁচাও, আমার বাঁচাও, আমার তো অক্সিজেন রক্তের মধ্যে নাই, আমার বাঁচাও। তো সে কি করবে, কেমো রিসিপ্টর সে কি করে তাড়াতাড়ি সিম্পেথেটিক স্টিমুলেশনের মাধ্যমে হার্ট রেট এবং রেসপিরেটরি রেট বাড়ায় ফেলবে। যার জন্য আমাদের যে পেশেন্ট গুলো আছে, এই পেশেন্ট গুলো হার্ট রেট অনেক বেশি থাকে কোভিড কেস গুলার, এবং তারা একটু ফ্রেটিকনেসে ভুগে। বুঝতে পারছেন বাবা? এরপরে আরো কিছু কাজ করে, সেটা হলো আপনার যে এই যে মনে করেন এই যে অ্যালভিওলেটার ভিতরের মধ্যে যেমন নিউট্রোফিল আছে, ম্যাক্রোফেজ আছে, সব ইনফ্ল্যামেটরি সেল গুলোকে যাইয়া অ্যাটাক করে বসছে, বুঝছেন, জমা শুরু করছে। এতে কি হচ্ছে, কনসোলিডেশন হচ্ছে, সিভিয়ার রেসপিরেটরি ইনফেকশন হচ্ছে, নিউমোনিয়া ডেভেলপ করতেছে। ঠিক আছে, আমরা একটা এক্সরে করলে দেখবেন কনসোলিডেশন দেখতেছেন, এবং কি আমরা এটা নিউমোনিয়া সাজেস্ট, আমরা নিউমোনিয়া করতেছি। ইন দ্য মিন টাইম আরেকটা জিনিস হয়, সেটা হলো যখন মনে করেন যখন বেশি বেশি করে এন্ডোথেলিয়াল কন্ট্রাকশন হচ্ছে ব্লাড ভেসেলের মধ্যে, এটা হুট করে কি হলো, আমাদের শরীরে যাইয়া হার্টের উপরে অ্যাটাক করে হার্টের ভেনাস সিস্টেমটা কমাই দিবে এবং পেরিফেরাল রেজিস্ট্যান্সও কমাই দিবে। যখন ভেনাস সিস্টেম কমে গেল, হ্যাঁ বলো স্যার, ইন্টারাপ্ট করার জন্য দুঃখিত স্যার, অডিও একটু ডিস্টার্ব করছে, অনেকগুলো কমেন্ট আসছে স্যার, যে এখন কি শোনা যায়, এখন শোনা যাচ্ছে, কেটে কেটে যাচ্ছে স্যার। মাইক্রোফোনটা বোধহয় একটু ডিসকানেক্ট করে কানেক্ট করলে ট্রাই করলে হয়তো ভালো হতো স্যার। এখন ঠিক আছে স্যার, এবার শোনা যাচ্ছে? আমি আন্তরিকভাবে দুঃখিত, আমাদের স্যার কিছুক্ষণের মধ্যে পাবেন। জি স্যার, শোনা যাচ্ছে এখন? আচ্ছা, কতটুকু পর্যন্ত তোমরা বুঝছো এটা আমার বলো, তারপর থেকে শুরু করব। রামিশা, কতটুকু পর্যন্ত শুনছো আমাকে একটু বলো। স্যার সাইটোকাইন স্টর্মের পর থেকে স্যার পুরোটাতেই অডিও ডিস্টার্ব করছিল, অনেকে স্যার কমেন্ট করলো স্যার তখন থেকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সাইটোকাইন স্টর্ম থেকে না, আচ্ছা আমি সাইটোকাইন স্টর্ম থেকে আমি শুরু করি। আচ্ছা তাইলে কি হইলো, আপনার সাইটোকাইন স্টর্ম হলো, ইন্টারলিউকিন 1 আসলো, টিমার নেক্রোটিন 6 এগুলা টিমারে, এই ইন্টারলিউকিন ইফেক্টর গুলো সাইটোকাইন যে কি হলো, হাইপোথ্যালামাসে গিয়ে অ্যাটাক কইরা বসছে, বুঝছেন, কইরা কি হলো, ফিভার তৈরি করছে, প্রচুর পরিমাণে টেম্পারেচার করতেছে। কিন্তু আমি একটা কথা আমি ক্লিয়ারলি বলতে চাই বাবা, সার্চ মাসের স্টাডিতে প্রচুর রিসার্চ ইভেন্ট আপনারা শুনলে অবাক হবেন যে এই পর্যন্ত উপরে প্রায় 5,500 শুধু হয়েছে। অনেক স্টাডি হয়েছে বাবা, অনেক ইনফরমেশন আছে। ঠিক আছে, অনেক স্টাডি বেরিয়েছে। এতটুকু শোনা যাচ্ছে কি? শুনতে পাচ্ছেন বাবারা? শুনতে পাচ্ছেন আপনারা? স্যার মাইক্রোফোনটা হঠাৎ সমস্যা করছে স্যার। আচ্ছা এখন কি শোনা যায়? না মাইক্রো আমি খুলে ফেলবো, দেখেন তো। আচ্ছা আমি এভাবে শোনা যায়? আপনি কি শুনতে পাচ্ছেন আমি সেইভাবে? জি স্যার, এভাবে শোনা যাচ্ছে। জি স্যার, এভাবে শোনা যাচ্ছে। আমি এইভাবে, আচ্ছা আমি এইভাবেই বলি, আচ্ছা এইভাবে আমি বলি, ঠিক আছে। সাইটোকাইন মানে হচ্ছে কি, আপনার যখন ইন্টারলিউকিন গুলো বের হচ্ছে, হাইপোথ্যালামাসে গিয়ে শুরু কি করছে, আপনার মানে টেম্পারেচারটা, মানে টেম্পারেচার হচ্ছে এটার জন্য, ঠিক আছে। ইন দ্য মিন টাইম কি হলো, যে আপনার নিউট্রোফিল গুলো আসতেছে, নিউট্রোফিলটা আপনার রিঅ্যাকটিভ অক্সিডেজ স্পেসিস বা প্রোটিসের মাধ্যমে টাইপ 1 নিউমোসাইট গুলো যেগুলো আছে এটাকে
আপনার অ্যাটাক করে বসছে, করে কি এটাকে আপনার নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ দুইজন অ্যাটাক করে অ্যালভিউলাসটাকে অসুস্থ, ঠিক আছে, মানে কি অ্যালভিউলারটা কলাপস হয়ে গেল। যখন অ্যালভিউলার কলাপস হয়ে গেছে তখন কি অক্সিজেন স্যাচুরেশনটা তখন আমার শরীরের ব্লাডের মধ্যে হাইপোক্সিয়া ডেভেলপ করলো। যখন হাইপোক্সিয়া হয়ে গেল তখন কি শর্টনেস অফ ব্রেথ, মানে রোগী তো শ্বাস নিতে পারতেছে না, তখন কি শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। এরপরে কি হলো, পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেনটা কমে গেল, ঠিক আছে। তখন কি করলো, যখন পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন কমে গেছে তখন তাদের বড় ভাইয়ের কাছে গেল, তাদের বড় ভাই হচ্ছে কেমোরিসেপ্টর, কেমোরিসেপ্টর বড় ভাই আমাকে বাঁচাও, আমারে বাঁচাও। তখন কি হলো, কেমোরিসেপ্টর কি করলো যে সিম্পেটিক যে ঠিক আছে। ইন দ্য মিন টাইম আরো কিছু করবে যে আমার যে অ্যালভিউলারটার মধ্যে যে আপনার যে ইনফ্লামেটরি সেলগুলো আছে, নিউট্রোফিল ম্যাক্রোফেজ যা আছে, তারা আইসা থকায় বসে রয়েছে, বুঝছেন। থকায় বসে রেখে যেটা হবে যে তারা কি করবে, এই সময় একুর রেসপিরেটরি ইনফেকশন করবে, যেটা নিউমোনিয়া আপনারা বলেন, নিউমোনিয়া হবে। এবং কি একটা যখন চেস্ট এক্সরে পাবেন, চেস্টের মধ্যে আপনি কনসোলিডেশন পাবেন এবং রোগীটা আপনার কাছে প্রেজেন্ট করবে এবং সে প্রেজেন্ট করবে। এছাড়াও আরো কিছু কাজ করে, যখন ব্লাড ভেসেলের মধ্যে যখন মনে করেন আপনার ব্লাড ভেসেল থেকে যেটা করতেছে যে যেহেতু আপনার সাপ্লাইটা কমে যাচ্ছে, কি করলো, হার্টের মধ্যে যায় অ্যাটাক করলো। হার্টের মধ্যে যায় অ্যাটাক করে কি করলো, হার্টের ভেনাস রিটার্ন পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কমাই দিল। যখন এই জিনিসটা কমে দিল তখন কি ব্লাড প্রেশারটা কমে গেল। যখন ব্লাড প্রেশারটা কম হয়েছে মানে কি শক হয়েছে, শক হয়ে কি করলো, আমার যতগুলো অর্গান আছে সব অর্গানগুলোর মধ্যে যায় ডিস্টার্ব শুরু করলো। কথা বুঝতে পারছেন। এই জন্য কোভিড-19 যে রোগীগুলো মারা যাচ্ছে এই সকল যাচ্ছে, ঠিক আছে। যদিও এটা এখন অনেক আমাদের গাইডলাইন গুলো ফলো করে এখন অনেক রেসপন্স পাওয়া যাচ্ছে, কিন্তু মূলত হচ্ছে এই ফিজিওলজিটা হচ্ছে। বাবা আপনারা কি সবাই এতটুকু ভালো বুঝছেন? যদি বুঝেন, এতটুকু বুঝেন, আপনারা কমেন্ট করেন, আমি চেক দিচ্ছি, এরপর আমি পরবর্তীতে যাব। আপনারা জাস্ট কমেন্ট করেন যে স্যার আমি বুঝছি, এতটুকু বোঝা গেছে। রামেশ এতটুকু কি বোঝা গেছে? শুনতে পেরেছে সবাই? এবার আসি নেক্সটে আসেন। এই যে দেখেন সিমটমগুলো, আমি কিন্তু সিমটমগুলো অলরেডি বলে দিছি, কেন হয়, কি জন্য হয়, মেকানিজম দিয়ে বুঝাই দিছি। এই জন্য কোভিড-19 এর ক্ষেত্রে ফিভারটা হয় সাধারণত 87.9% ক্ষেত্রে কিন্তু আমাদের কোভিড-19 এর পেশেন্টগুলা ফিভার নিয়ে প্রেজেন্টেশন করে। শুকনা কাশি নিয়ে প্রেজেন্টেশন করে কত, 67.7%। ফ্যাটিক, হাঁপাই যাওয়া যেটা বললাম, এটা কত পার্সেন্ট হয়, 38.1%। থুতু প্রোডাকশন মানে স্পুটাম প্রোডাকশন হয় কত, 33.4%। শর্টনেস অফ ব্রেথ এটা কত পার্সেন্ট হয়, এটা হচ্ছে 80.6%। মায়ালজিয়া বা আথালজিয়া হয় কত, 14.8%। গলা ব্যথা এটা হচ্ছে 13.9%। মাথা ব্যথা হয় 13.6%। চিল হয় 11.4%। নোশিয়া আর ভমিটিং হচ্ছে 5%। নেজাল কনজেশন হচ্ছে 4.8%। ডায়রিয়া হচ্ছে 3.7%। হিমোপ্রাইসিস হচ্ছে 0.9% এন্ড কনজেটিভাল কনজেশন হচ্ছে 0.9%। এইটাই হচ্ছে আপনার টোটাল সিম্পটম নিয়ে আপনার রোগীগুলো যেটা আপনার কাছে আসবে বা যেগুলো আমাদের হসপিটালগুলোতে আসছে। আচ্ছা, তাহলে আমরা বলে দিছি এই স্লাইডটা আমাদের আপনারা পারেন সবগুলা। এই জন্যই বলতেছি যে আমরা কেন 6 ফুট দূরত্ব আমরা পালন করব, কি জন্য, এই সকল কারণে করব। আসেন, সো আমি একটা কথা বলতে চাই, আমাদের শরীরে ঢোকার তাহলে কিভাবে ঢুকতে পারে, এটা ঢুকতে পারে হচ্ছে আপনার টি এর মাধ্যমে। টি কি, আই, নোজ, মাউথ, ঠিক আছে। এই তিনটা প্রসেসিং এর মাধ্যমে আমার শরীরের মধ্যে কোভিড-19 এর জীবাণুটা ঢুকতে পারে। তাই আমাদের প্রথম কাজ হচ্ছে আমার ইহাটাকে বন্ধ করা, ইহাটাকে রক্ষা করা, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত ইহাটাকে রক্ষা করবেন ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং কোভিড-19 এ আক্রান্ত কম হবে। এইবার আসেন সিমটম গুলা, বাবা আমি বলিয়ে দিয়েছি। এখন আসেন যে মাইল্ড সিমটম কারে বলবো, মডারেট সিমটম কারে বলবো, সিভিয়ার সিমটম কারে বলবো, এবং হচ্ছে ভেরি সিভিয়ার বা ক্রিটিক্যাল ইলনেস কারে বলবো, এগুলা এখন আমি বলতে চাই বাবা। ঠিক আছে, আমি এখানে অনেক কিছু দিলাম, এটা আমার মূলত ন্যাশনাল গাইডলাইন থেকে নেয়া। আমি এগুলো সবসময় বলতেছি বাবা, যাতে তোমাদের মনে। 1 নাম্বার মাইল্ড সিমটম তারাই বলবো, সেটা হচ্ছে যখন ইনফ্লুয়েঞ্জা টাইপের সিমটম হয়। এখন ইনফ্লুয়েঞ্জা টাইপের সিমটম গুলা কি জিনিস বাবা? 1 নম্বর হচ্ছে রোগীর হচ্ছে জ্বর থাকবে, তার একটা শুকনা কাশি থাকতে পারে, তার হচ্ছে নেজাল কনজেশন থাকতে পারে, তার স্টাফিনেস থাকতে পারে, ঠিক আছে।
দিস ইজ দ্য এই জিনিসগুলো থাকবে, কিন্তু এই পেশেন্টের কোনো ধরনের নিউমোনিয়া থাকবে না। এই সব কিছুকেই বলা হচ্ছে মাইল্ড কেস। তো এইগুলাকে যখন আমাদের কাছে কোনো রোগী, আমাদের পরিচিত কোনো রোগী বা কেউ যদি এসে আমাদেরকে বলে যে আমার তো জ্বর আছে, সাথে শক্তি আছে, ব্যথা করে, কনজেশন হয়, নেজাল আমার হঠাৎ নাকটা বন্ধ বন্ধ লাগে, শরীরের মধ্যে ব্যথা বেদনা হয়, ঠিক আছে, তার মানে তখন আপনার কিছু কয়েকটা কোশ্চেন করতে হবে বাবা। 1 নাম্বার কোশ্চেন, নিউমোনিয়া ডায়াগনোজ করা হয় একটা, আমরা একটা জিনিস বলি সেটা হচ্ছে কার্ভ 65। 65 হচ্ছে এইজ, সি তে হচ্ছে কনফিউশন, ইউ তে হচ্ছে ইউরেমিয়া, আর এ হচ্ছে রেসপিরেটরি রেট, আর বি তে হচ্ছে ব্লাড প্রেশার। এখন আমরা সাধারণত মাইল্ড কেসগুলোতে জিজ্ঞেস করি, বাবা বা মা আপনার কোনো ধরনের কনফিউশন লাগে বা কোনো ধরনের শ্বাসকষ্ট কি লাগে বা ব্লাড প্রেশারটা আমরা মেপে দেখতে পারি যে এই ধরনের কোনো কিছু আছে কিনা। যদি দেখি না ওর কোনো শ্বাসকষ্টের কোনো ধরনের জটিলতা নাই, তাহলে আমরা ওইটাকে মাইল্ড কেস হিসাবে আমরা মনে করতে পারি। ঠিক আছে বাবা, তার মানে দিস ইজ দ্য কেস অফ দ্য মাইল্ড কেস। এবার আসেন মডারেট কেস। মডারেট কেস হচ্ছে মনে করেন এই পেশেন্টের এই সিমটমগুলো তো আছে, তার সাথে আপনার হঠাৎ করে শ্বাসকষ্ট হচ্ছে, তারপর হচ্ছে ব্রেথ শর্টনেস অফ ব্রেথ হচ্ছে, এবং কি আপনি যখন একটা চেস্ট এক্স করলেন তখন আপনার দেখলেন লজিক্যালি আপনি ফাইন্ডিং পাচ্ছেন, কনকনিক কনসলিডেশন আপনি পাচ্ছেন, তাহলে আমরা এটা কিন্তু ডিস ইজ দ্য মডারেট কেস। আরেকটা জিনিস মনে রাখবেন, মডারেট কেসের মধ্যে আমরা সাধারণত আমরা দুইটা জিনিসকে খুব ইম্পর্টেন্ট দিয়ে থাকি কোভিড-19 এর ক্ষেত্রে। আমি ইভেন আপনারা সাধারণ মানুষও জানেন এখন কিন্তু দুইটা জিনিস ঘরে রাখতে আমরা সাধারণত বলে থাকি। 1 নাম্বার হচ্ছে গিয়ে থার্মোমিটার, আর একটা হচ্ছে পালস অক্সিমিটার। মডারেট কেস আমি তারই বলবো যাদের এই সিমটম গুলো থাকবে, অক্সিজেন স্যাচুরেশনটা 90 এর উপরে হবে। যদিও আমাদের ন্যাশনাল গাইডলাইন গুলো বলতেছে 93 এর নিচে হইলেই আপনাকে সিভিয়ার কেস বা সামথিং বলার জন্য জেনারেশন বলে দিয়েছে যে যে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন যদি 90 নিচে হয় সেটাকে আমরা সিভিয়ার কেস বা এগুলাকে আমরা প্রাধান্য দিয়ে থাকবো। সো আমরা মডারেট কেসটাকে সামারাইজ করলে বাবা পাই সেটা হচ্ছে যদি মনে করেন যে আমার একটা হলো এই মাইল্ড কেসের সিমটম গুলো থাকবে, তার সঙ্গে পেশেন্টের কনসলিডেশন থাকলো অথবা নিউমোনিয়া থাকলো, শর্টনেস অফ ব্রেথ থাকলো, এবং পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন স্যাচুরেশনটা 90 এর উপরে রইলো, তাহলে সেটা হচ্ছে মডারেট কেস। এতটুকু কি বাবা বুঝছে? বুঝলে এবার আমাকে এরপরে সিভিয়ার ভেরি সিভিয়ার কেস পড়াবো। কমেন্ট করেন বাবা, বুঝলে কমেন্ট করে, না বুঝলে আবার বুঝাবো, কিন্তু না বুঝে কেউ যাবেন না বাবা। ওকে, ক্লিয়ার বলতেছে। এইবার আসেন নেক্সট আসি, এবার আসেন সেটা হচ্ছে সিভিয়ার কেস। সিভিয়ার কেস মানে প্রচুর শ্বাসকষ্ট, সে কথা বলতে পারতেছে না, তার সাথে আমাদের পালস অক্সিমিটার আছে যেটা, তার অক্সিজেন স্যাচুরেশন দিয়ে আমি দেখতেছি তার পালস অক্সিমিটারের অক্সিজেন স্যাচুরেশনটা 90 এর নিচে নেমে গেল, তার মানে ইজ এ ভেরি সিভিয়ার কেস মাই ডিয়ার। এটা আপনার কিন্তু আপনাকে খুব কেয়ারফুলি ডিল করতে হবে। দেন আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ভেরি সিভিয়ার বা ক্রিটিক্যাল ইলনেস বলা হয়। সেক্ষেত্রে কি হয়, এটাকে আমি দুইটা ব্রড হেডিং এ বলতে চাই বাবা। এটার সিভিয়ার ক্রিটিক্যাল কেসটাকে আমরা দুই ভাগে পড়ে, একটা হচ্ছে আপনার এআরডিএস আর একটা হচ্ছে সেপ্টিসেমিয়া। এআরডিএস মানে একুট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, ঠিক আছে? তো একুট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমটা বাবা আমি কেমনে বুঝবো? বা সেপ্টিসেমিয়া হয়, ঠিক আছে? সেপ্টিসেমিয়া আমরা সবাই আমরা পড়ে আসছি কি সেপ্টিসেমিয়া কি হয়, ব্যাকটেরিয়ার জন্য হয় বাবা। এটা সবসময় ব্যাকটেরিয়ার জন্য হয় না বাবা, ভাইরামিয়ার জন্য হতে পারে। সো ভাইরাল কজের কারণেও কিন্তু হতে পারে। সো এখানে বলার কোনো ইয়া নাই যে সেপ্টিসেমিয়া হইছে তার মানে হচ্ছে আমার ভাইরাসের কারণে হয়েছে। এতটুকু কি বাবা ক্লিয়ার হয়েছেন বাবা? ঠিক আছে, এখন আসেন একুট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, এটা কিভাবে বুঝবো? এটাকে আমরা সাধারণত অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, আমি বার্লিন ক্লাসিফিকেশন দিয়ে বলতে চাই। বার্লিন ক্লাসিফিকেশন আমি বলতে চাই এইভাবে যে একটা রোগীর আছে 7 দিন ধরে ইলনেস দেখা দিল, এবং কি তার একটা এক্সরে করলো, এক্সরে করে হয়তো বাইলে ফাইন্ডিং পাইলাম, কনসলিডেশন ফাইন্ডিং পাইলাম, ঠিক আছে, এবং কি তার একটা নন কার্ডিওজেনিক ইডিমা হতে পারে, এবং তার অক্সিজেন স্যাচুরেশনটা 500 অক্সিমিটারের 90 নিচে হইতে পারে বাবা। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো যদি হয় তাহলে আমরা চিন্তা করি এআরডিএস। এবং এআরডিএস এর মধ্যে এখন কিটা মাইল্ড মডারেট সিভিয়ার কোনটা হতে পারে এটা বোঝানোর সিস্টেম আছে। এটার জন্য আমরা বলি যে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন এবং FI2 এর রেশিও যদি 300 নিচে হয় বাবা সেটা হলো মাইল্ড, এবং এটা যদি 200 হয় তাহলে এটা মডারেট, যদি এটা 100 হয় বা 100 কম হয় সেটা হলো সিভিয়ার কেস। এতটুকু কি বাবা বোঝা গেল? এবার আসেন সেপ্টিসেমিয়া। সেপ্টিসেমিয়া তখন মনে হয় শকে গেল, ঠিক আছে, শক কি জিনিস আমরা জানি, কিন্তু সাধারণত আমরা বলি যদি মেইন আর্টারিয়াল প্রেসার যদি 60 মিলিটারও মার্কায় নিচে হয় তাহলে কিন্তু আমরা সেক্ষেত্রে আমরা
এটাকে শক সেপ্টিসিমিয়া, আমরা কোভিড-19 এর সেপ্টিসিমিয়া হচ্ছে এটা আমরা বলে থাকবো। এতটুকু কি বাবা বুঝছেন? আমি এতটুকু আমি আপনাদেরকে বললাম। এবার আসেন, এতটুকু তো বললাম আমি, মাইল্ড, মডারেট, সিভিয়ার এই জিনিসগুলা আমাদের ন্যাশনাল গাইডলাইনে আছে, এটাই আমি একটু শর্ট ফর্মে আমার ভাষায় আমি বলে দিলাম আপনাদের, ঠিক আছে? এবার আসেন, এত কিছুক্ষণ ধরে এবার আসলে স্যার কিছু পরীক্ষা নিরীক্ষা নিয়ে কথাবার্তা বলি, ঠিক আছে? আচ্ছা, পরীক্ষা নিয়ে করার আগে আমি কয়েকটা কথা বলতে চাই। আমরা জানি রাইট পিসিআর টেস্ট এখন বলতে গেলে টিভি হতে শুরু করে সব জায়গায় কিন্তু এগুলা দেখাচ্ছে, ঠিক আছে বাবা? এগুলা কিন্তু সবাই দেখাচ্ছে, এখন আপনারা সবাই কিন্তু এগুলা জানেন। সাধারণত আমাদের গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে রাইট পিসিআর টেস্ট, ঠিক আছে? কিন্তু এখানের মধ্যে কিছু কথা আছে বাবা, সেটা হচ্ছে রাইট পিসিআর টেস্টের মধ্যে 70% সেনসিটিভিটি, 30% নেগেটিভ হবে, ঠিক আছে? 20% ক্ষেত্রে আমরা ডায়াগনোসিস করতে পারিব না। এরপরে আরেকটা টেস্ট আছে নাট টেস্ট, এই যে দেখেন নিউক্লিক অ্যাসিড অ্যামপ্লিফিকেশন টেস্ট, ঠিক আছে? যদিও এটা আমাদের দেশে খুব একটা হয় না, সাধারণত আমেরিকাতে করতেছে, ওইটাও পিসিআর মেশিন নিয়ে করতেছে। যদি এটা আমরা করতে পারি সেক্ষেত্রে আমাদের জন্য খুব হেল্পফুল হবে, ঠিক আছে? তবে বর্তমানে আরেকটা জিনিসও আমরা করতে পারি, সেটা হচ্ছে রেডিওলজিক্যাল। যদি আমরা করতে চাই রেডিওলজিক্যাল টেস্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা করতে পারি, আমরা চেস্ট টেস্ট করতে পারি। প্রথমে বাবা সেটা হচ্ছে বায়োলেটারাল কনসলিডেশন, কিন্তু মূলত ছিল 65 to 70% কেসে। কিন্তু তার মানে এই না যে কোভিড-19 ইউনিল্যাটারাল হইতে পারে না, কোভিড-19 ইউনিল্যাটারাল হইতে পারে, সেটা হচ্ছে প্রায় বলতে গেলে 25 to 30%। এই দেখেন, আপনাদেরকে দেখাই, এই যে দেখেন আমার আসলে মাউসটা কই ঘুরতেছে, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? এখানে তো একদম সুন্দর করে দেখানো হচ্ছে, ঠিক আছে? এগুলো কিন্তু সুন্দর করে আপনাকে এখানে দেখা। আচ্ছা, আচ্ছা, এখন তার মানে হচ্ছে কি, আপনারা এটাই আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে কয়েকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই যে একটা টেস্ট টেক্সে একটা এইচআরসিটি, ঠিক আছে? বর্তমানে এই মুহূর্তে বলা হচ্ছে যে এইচআরসিটিতে আমরা এখন কিন্তু আমরা সাধারণত রাইট পিসিআর টেস্টের ক্ষেত্রেও এইচআরসিটির কথাটা এখন খুব বেশি বলা হচ্ছে যে এইচআরসিটির ক্ষেত্রে সেনসিটিভিটি হচ্ছে প্রায় 85 থেকে 88%, অর্থাৎ 85% থেকে 88% হচ্ছে সেনসিটিভিটি, মানে এটা করলে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি, ঠিক আছে? এবার আসেন, আরো কিছু টেস্ট দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি, যেমন সিম্পল টেস্ট, এটা আপনার নরমাল ক্লিনিকে হবে বা ডায়াগনোস সেন্টার হবে, যেমন হচ্ছে সিবিসি কাউন্ট বা সিপি কাউন্ট। আপনি সিবিসি কাউন্টের সাথে সিআরপি করাবেন, সিআরপি যদি আপনার বাড়ে তার মানে একটা ইলনেস আপনি বুঝতে পারবেন। আরেকটা হচ্ছে সিবিসি কাউন্টের মধ্যে আমরা কি করি, আমরা সিবিসি কাউন্টের মধ্যে আমরা দেখব যে এই যে সিবিসির মধ্যে আর এবং লিম্ফোসাইটের রেশিওটা দেখব, যদি 3.5 এর বেশি হয় তাহলে বলতে পারবো ইয়েস আমি রাইট ট্র্যাকে যাচ্ছি। অথবা যদি এরকম হয় যে নিউট্রোফিল কাউন্টটা হচ্ছে নরমাল হতে পারে, বেশি হতে পারে, কিন্তু লিম্ফোপেনিয়া হয়, লিম্ফোসাইট কাউন্ট কমে যাচ্ছে, তার মানে বলতে পারেন দিস ইজ মেবি এ কেস অফ কোভিড-19। এবং এমন হতে পারে, নরমাল মনে রাখবেন, যে কোনো ইনফেকশনের কারণে ভাইরাল ইনফেকশন হলে সাধারণত লিম্ফোসাইটোসিস হয়, মানে লিম্ফোসাইট কাউন্ট বাড়ে, কিন্তু কোভিড-19 এর ক্ষেত্রে লিম্ফোসাইট কাউন্ট কমে। এটাই হচ্ছে কোভিড-19 এর সাথে অন্যান্য ভাইরাল ডিজিজের ক্ষেত্রে, ঠিক আছে? এছাড়াও আমরা যে সাইটোক্রোম স্ট্রোমের কথা বলছি, সাইটোকাইন স্ট্রোম, এই যে সাইটোকাইন বেশি বেশি হচ্ছে, এই স্ট্রোমটা কিন্তু আমরা বুঝতে পারি, এটাও আমরা দুইটা টেস্টের মধ্যে বুঝতে পারি। এক নম্বর হচ্ছে সিরাম ফেরিটিন, আর হচ্ছে ডি ডাইমার। কয়টা আমরা টেস্টের কথা বলছি, আমি দুটা টেস্টের নাম বলছি, আমরা তো সিরাম ফেরিটিন বলেছি, আর একটা হচ্ছে ডি ডাইমার বলছি। ডি ডাইমারের যদি ট্রিপল ফোল্ড হয় এবং হচ্ছে সিরাম ফেরিটিন যদি 600 এর বেশি হয়, তাহলে কিন্তু বলবেন যে ঘটনা ঘটে গেছে, ঘটনা চলিতেছে, মানে সমস্যা শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো দিস ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ভেরি ভেরি ক্লিয়ারলি। ওকে মাই ডিয়ার, এবার আসেন আমরা কিছু সেরোলজিক্যাল টেস্ট নিয়ে। সেরোলজিক্যাল টেস্ট নিয়ে অনেকের অনেক ধরনের কনফিউশন আছে, অনেক ধরনের আসলে অনেক মন্তব্য আছে, ঠিক আছে? সো এই ব্যাপারগুলোর ক্ষেত্রে আমি বলতে চাই, সেরোলজিক্যাল টেস্টের মধ্যে দুইটা জিনিস কিন্তু আমাদের হাতে চলে আসছে, সেটা হচ্ছে অ্যান্টিজেন এবং হচ্ছে অ্যান্টিবডি টেস্ট। আচ্ছা, অ্যান্টিজেন টেস্ট কি? অ্যান্টিজেন টেস্ট হচ্ছে আমরা স্পেসিফিক্যালি আমরা করতে পারি, যদিও উন্নত দেশগুলোতে বিভিন্ন জায়গায় কিন্তু অ্যান্টিজেন টেস্ট হচ্ছে, এমনকি অনেক ক্ষেত্রে বলা যাচ্ছে 70 to 80%
তাহলে দেখেন আমরা একটা গরিব দেশে থাকি, আমার কাছে তো রাইট পিসার টেস্ট তো আমি কমনলি করতে পারবো না, আমি তো উপজেলা বা থানা লেভেলে নিতে পারবো না। তাহলে কি করতে পারি, এই যে টেস্টটা, এটা আমাদের জন্য একটা আশীর্বাদ হয়ে আসতে পারে। অ্যান্টিজেন টেস্টটা যদি আমরা প্রপারলি সেন্সিটিভিটি যদি সেরকম 70 to 80% হয় বা এই লেভেলে আনতে পারি, এটা কিন্তু অনেকেই বলতেছে, অনেক দেশে বলতেছে এটা অনেক ইমপ্রুভ হয়ে গেছে। তো আমরা তাহলে কি করতে পারি, আমরা যেমন ইপিআই, বাংলাদেশে কিন্তু ইপিআই কিন্তু আমাদের ভ্যাকসিনেশন, এটা কিন্তু বিশাল সাফল্য, আপনারা জানেন কিনা জানি না। পার্শ্ববর্তী ইন্ডিয়া কম্পেয়ার করে, অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করেন, বাংলাদেশ অনেক ভালো লেভেলে আছে। তো এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। তো আমরা যদি এইরকম পুরোপুরি আমরা ঘরে ঘরে করতে পারি, তাহলে কিন্তু আমরা পুরো টোটাল হিস্ট্রি বা টোটাল কতগুলো কেস আছে আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারবো, আমরা তাহলে আওতায় নিয়ে আসতে পারবো। এরপরে একটা জিনিস আছে অ্যান্টিবডি টেস্ট, এটার কথা অনেক কিছু বলতেছে। অ্যান্টিবডি টেস্ট কি বাবা? অ্যান্টিবডি টেস্ট মানে হচ্ছে সেই জিনিসটা, যে টেস্টটা হচ্ছে গিয়ে আপনার মনে করেন সাপোজ আমার শরীরে আমার অ্যান্টিজেন ঢোকার পরে অ্যান্টিবডি হইতে 3 সপ্তাহ লাগবে, ঠিক আছে? তো এই অ্যান্টিবডি দিয়ে আমরা সাধারণত অ্যান্টিবডি টাইটারও দেখি, কি কখন দেখি, এই যে যখন এখন কিন্তু ইউজ করা হচ্ছে। তো এটাও কিন্তু এটাও খুব ইম্পর্টেন্ট। ইভেন আমরা যদি মনে করো, আমরা যদি একটা অ্যানালাইসিস করতে চাই যে আমাদের সারা বাংলাদেশে কতজনের কোভিড-19 আছে, এই অ্যান্টিবডি টেস্টটা করেও কিন্তু আমরা বুঝতে পারবো, ঠিক আছে, আমাদের গবেষণার জন্য। এতটুকু কি বাবা বুঝছেন? বাবারা বুঝলে কমেন্ট করেন যে স্যার আমি এতটুকু বুঝছি। তাহলে কিন্তু আপনাদের অর্ধেক কোভিড-19 এ পড়া শেষ। আচ্ছা বাবারা বুঝছেন? কমেন্ট করেন যে আপনারা বুঝছেন, ক্লিয়ার কিনা এতটুকু, আর কোনো কনফিউশন? আমি আপনাদের কমেন্ট চেক করছি বাবা। ওকে, আপনারা কমেন্ট করতে এত দেরি করেন কেন রে ভাই? আমি তো বুঝি না, তাহলে তো বুঝবো না বাবা আপনারা বুঝতেছেন কিনা। আচ্ছা, এখন কি সব গভর্নমেন্টের ডাক্তারদের সবকিছু ভূমিকা, সাধারণ মানুষের কোনো ভূমিকা নাই? হ্যাঁ, এরকম কিছু সাধারণ মানুষের বিশাল ভূমিকা আছে। এক নম্বর হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস, তার ঘরে থাকতে হবে, সে মাস্ক এবং গ্লাভস ইউজ করবে, তাকে অবশ্যই হ্যান্ড ওয়াশিং করতে হবে, একটু পরপর হ্যান্ড ওয়াশিং করতে হবে, প্লাস সামাজিক এথিকিউটি। অনেকে জানেই না একজন মানুষ আরেকজন মানুষের সামনে দিয়ে যাচ্ছে, একটা হাঁচি মেরা যাচ্ছে, হাঁচি মারা যে কারো গায়ের এক ধরনের মানে একটা অসভ্যতা, এটা অনেক মানুষই জানে না, ঠিক আছে? এই জিনিসগুলা আমাদের বুঝতে হবে, ঠিক আছে? এরপর হচ্ছে সামাজিক দূরত্ব, 6 ফিট করে আপনার দূরত্ব অবশ্যই পালন করতে হবে। যাতে কিছু বলার পরে আমাদের সাধারণ মানুষ কি করে, আমাদের সাধারণ সেরকম করে, এটা একটু সিচুয়েশন, ঘোরাঘুরি করতেছে নিজের মতো করে, ঠিক আছে, কিছু করার নাই, কি করবে? আমাদের বাঙালি এরকম, ঠিক আছে, ওদের বাঙালির মনে এরকম গান বাজতে থাকে। আমাদের বাঙালিদের মনে হয় তাহলে আমাদের ডাক্তারদের কি করা, ডাক্তারদের কিছু করা থাকে না, কারণ ডাক্তারদের কিছু বলার নাই, কি বলবে? গান দিয়েছি, আচ্ছা এখন এবার হচ্ছে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি এই ধরনের সিচুয়েশন করার কিছু সিস্টেম আছে, ঠিক আছে? এটার মাধ্যমে আমরা কোভিড-19 এর মতো সিচুয়েশন বা প্যান্ডেমিসিটি আমরা কন্ট্রোল করতে পারি। সেটাই এখন আপনাদেরকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি এই ধরনের সিচুয়েশন কন্ট্রোল করার সিস্টেমটাই আমি আলোচনা করছি। এক নম্বর হচ্ছে আমি বলেছি ট্রান্সপারেন্সি। দেখেন এক নম্বর হচ্ছে ট্রান্সপারেন্সি, নাম্বার 2 হচ্ছে স্ক্রিনিং, নাম্বার 3 হচ্ছে আইসোলেশন,
নাম্বার contact tracing, number 5 control of the superstitious, number then হচ্ছে কি prevention, then treatment, then vaccination and revelation. This is the total system হচ্ছে এই ধরনের প্যান্ডেমিক সিটিতে আসলে আপনি কিভাবে কন্ট্রোল করতে পারবেন। স্যার আপনি ফেসবুকে সাউন্ড কমালে স্যার ভালো হতো। আচ্ছা আপনারা শুনতে পাচ্ছেন তো না? এতটুকু শোনা গেছে রামেশা? জি স্যার শোনা যাচ্ছে স্যার, কিন্তু ফোনে স্যার ফেসবুক লাইভের ভিডিও সাউন্ড যদি একটু কমিয়ে নিতেন তাহলে স্যার। হ্যাঁ আমি অফ করে দিয়েছি আপনারা শুনতে পাচ্ছেন তো এতটুকু কথা রিভেলেশন পর্যন্ত? আপনারা কি শুনতে পেরেছেন? আচ্ছা এখন আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি? এক নম্বর ফার্স্ট টাইম হচ্ছে ট্রান্সপারেন্সি, ঠিক আছে, স্বচ্ছতা কি আমাদের দেখেন আমাদের যখন এখন শোনা যাচ্ছে রামিশা শোনা যাচ্ছে? রামিশা শুনতে পাচ্ছেন? অনেকে বলতেছে নাকি বোঝা যাচ্ছে না? কথা শোনা যাচ্ছে স্যার। স্যার একটু স্লো কথা বললে স্যার সুবিধা হয়, কারণ নেট স্যার স্লো দেখে অডিও কোলাপস করছে স্যার। আচ্ছা ঠিক আছে আমি একটু বলি। তার মানে হচ্ছে আমাদের কন্ট্রোল করার সিস্টেম হচ্ছে একটা হচ্ছে ট্রান্সপারেন্সি, স্ক্রিনিং, আইসোলেশন, কন্টাক্ট ট্রেসিং, কন্ট্রোল অফ দ্য সুপারস্টিশিয়াস, প্রিভেনশন, ট্রিটমেন্ট, ভ্যাকসিনেশন, রিভেলেশন। এই হচ্ছে একটা প্যান্ডেমিক সিটি কন্ট্রোল করার সিস্টেম। এখন আসেন ফার্স্ট ট্রান্সপারেন্সি মানে সব দেখবেন কোভিডটা স্টার্ট হয়েছে বা কোভিড-19 এর কারণে সারা পৃথিবী যখন শুরু হয়েছে দেখবেন বাংলাদেশে আক্রান্ত হয়েছে, দেখবেন আইডিসিআর থেকে একটা সংবাদ সম্মেলন হয়, ঠিক আছে, মানে কি এটা দেশ ও জাতির কাছে আমাদের অ্যাকচুয়াল সিচুয়েশনটা বলা হয়, ঠিক আছে, মানে স্বচ্ছতা যে এরকম একটা সিচুয়েশন হয়েছে আমার দেশ ও জাতির কাছে সুন্দরভাবে এই তথ্যটা সুন্দরভাবে প্রকাশ করার সিস্টেমটা হচ্ছে বলা হয় ট্রান্সপারেন্সি। এবার হচ্ছে ট্রান্সপারেন্সি পরে এটা কি করবে গভর্নমেন্টের কাছে। দেন হচ্ছে স্ক্রিনিং, তার মানে হচ্ছে যেহেতু কোভিড-19 আছে একদম ইন্ডিভিজুয়ালি আপনি স্ক্রিনিং করতে হবে। যেহেতু প্যান্ডেমিক আপনার কাছে মনে রাখতে হবে যে কোন রোগী যদি জ্বর আসে তার সাথে যদি কাশি বা শ্বাসকষ্ট কিছু আছে তাহলে এটা কোভিড-19। যদি এটা মনে করেন যে ওর শ্বাসকষ্ট ছিল না, নাকি গন্ধ পাচ্ছে না, তাহলে এটা কোভিড-19। সে মনে করলেন যে রাইট পিসিআর টেস্ট নেগেটিভ আছে তাহলেও সে কোভিড-19, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে বা কয়েকটা জিনিস বলে থাকি। এক নম্বর হচ্ছে সাসপেক্টেড কেস মানে হচ্ছে যে পেশেন্টের জ্বর আছে সাথে কোনো রেসপিরেটরি ইলনেস বা হোয়াটএভার দ্য থিংস ইজ or the symptom is present, we can say this is a he or she is suffering from the COVID-19, so this is called suspected case. এখন মনে করেন এই জিনিসগুলো হওয়ার পরে আমার পরীক্ষা করাইলাম বা কোনো কারণে পরীক্ষা করাইতে পারলাম না, পরীক্ষার রেজাল্টের জন্য ওয়েট করতেছে, দিস ইজ এ প্রবাবল কেস। এরপরে আসেন কনফার্ম কেস মানে রাইট পিসিআর টেস্ট করলেন বা এইচআরসিটি করলেন, এইচআরসিটি করে কনফার্ম যে হ্যাঁ হি or she is suffering from the COVID-19, তার মানে দিস ইজ এ কনফার্ম কেস। এবার আসেন আইসোলেশন মনে করেন যে রোগীটাকে আপনার কোভিড-19 পজিটিভ হয়েছে তখন মেইন কাজ তাকে সরিয়ে নেওয়া, মানে কি তাকে হয় প্রাতিষ্ঠানিক আপনার আইসোলেশন করা অথবা আমরা ইনস্টিটিউশন আইসোলেশন করা। যদিও প্যান্ডেমিক সিটিতে নরমাল জিনিস হচ্ছে কি আমাদের দেশে হোম আইসোলেশনটা কথা বলা হয়ে থাকে, কিন্তু আসলে কি ভাই আমি কিন্তু হোম আইসোলেশনের একদম এগেইনস্ট। কেন আমি বললাম আপনারা একটা চিন্তা করেন, আমরা কিন্তু গরিব জাতি, আমাদের অনেকে পরিবারে আছে যে তারা এক রুমে থাকে, 2 রুমে থাকে। এখন মনে করেন তাদের পক্ষে তারা হোম আইসোলেশন করবে কেমনে? এমন পরিবার আছে পরিবার মিলে একটা বাথরুম ইউজ করে, কিভাবে হবে? তাহলে তো এই জিনিসটা এটা সম্ভব না। যদি হয়তো আমরা যদি ইনস্টিটিউশনাল এরকম হইতো যে কোনো একটা স্টেডিয়াম হইতে পারে, কোনো একটা বিশাল বড় একটা জায়গা হতে পারে, ইভেন অনেক দেশে আসলে কি তারা ক্যাম্পের মাধ্যমে কিন্তু করেছে, আইসোলেশন করেছে। ওইরকম জিনিসগুলো করতে পারলে আমাদের দেশে কাজ হইতো, ঠিক আছে। এই আইসোলেশনটা করতে পারলে একটা কাজে লাগতো, ঠিক আছে। এই হচ্ছে আইসোলেশন পর্যন্ত আমরা বললাম, মানে কি আমাদেরকে এখন তার মানে আইসোলেশন কি হচ্ছে, একটা হচ্ছে হোম আইসোলেশন হচ্ছে আর একটা হচ্ছে ইনস্টিটিউশন আইসোলেশন হচ্ছে। ফাইন, এবার আসেন একটা আমি কন্টাক্ট ট্রেসিং। দেখেন আপনার সব জায়গায় টিভি বলেন সবকিছুতে আমরা কন্টাক্ট ট্রেসিং বলি। এখন কন্টাক্ট ট্রেসিং কি জিনিস এটা এখন আপনাদেরকে বলবো। ইভেন আরেকটা জিনিস বলে যে আপনারা লকডাউন বলেন না, লকডাউন একটা দেশে লকডাউন খুলে বা একটা এলাকা লকডাউন খুলে লকডাউন বন্ধ হয়, লকডাউন চালু হয় কিসের বেসিস হয়? এই জিনিসের উপর বেসিস হয়। ইহারে কয় বেসিক
রিপ্রোডাক্টিভ নাম্বার। কি বলে? বেসিক রিপ্রোডাক্টিভ নাম্বার। আমরা যারা এপিডেমিওলজির ফিল্ডের লোক, পাবলিক হেলথ, আমরা কিন্তু এই জিনিসগুলো খুঁজতে থাকি। একটা এপিসোড আমরা খুঁজে বের করতে হবে। এটা মানে কি? ইট ইজ এ, আমরা এটার ডেফিনেশন এনে বলতে পারি যে দিস ইজ এ বেসিক রিপ্রোডাকশন নাম্বার ইজ দ্য এভারেজ নাম্বার an infectious person will infect with an agent in a completely susceptible population। মানে কি? একটা রোগীর থেকে, যে কোভিড-19 এর রোগী, সে মনে করেন সে তার ফ্যামিলি মেম্বার বা 5 জন বন্ধুর সাথে গেল, তার কন্টাক্টে যে 5 জন বন্ধুটা আসছে বা ফ্যামিলি মেম্বার আসছে, তারা কি সমস্যা হচ্ছে, তারাও কি আক্রান্ত হয়েছে কিনা, এটা সিস্টেমটাই হলো গিয়া বল। আর রিপ্রোডাকশন এটা হচ্ছে রিপ্রোডাক্টিভ নাম্বার। আচ্ছা, এইবার দেখেন, এটার আমি একটু এক্সপ্লেন করি। ঠিক আছে, এই যে দেখেন একটা নীল কালার দেখতে পাচ্ছেন না, এই নীল কালারটা হচ্ছে আপনার ইনফেক্টেড পারসন, আর এই যে লাল কালার যেটা হচ্ছে, এটা হচ্ছে কি আমাদের আনইনফেক্টেড পারসন। দেখেন এখানের মধ্যে কি করছে, এই যে একজন কি হলো, 2 জনকে আক্রান্ত করলো, 2 হাত দিয়ে 2 বন্ধুরে তুললো। ঠিক আছে, তার মানে কি তারা কিন্তু ফার্স্ট জেনারেশন ইনফেক্টেড হয়ে গেছে। ঠিক আছে, তার মানে কি এখান থেকে 1 থেকে 2টা হয়েছে, তার মানে বেসিক রিপ্রোডাকশন নাম্বার কত? এখানে বেসিক নাম্বার হচ্ছে 2, মানে একজন আক্রান্ত হয়েছে। ঠিক আছে, এবার আসেন কিভাবে ছড়াই আপনাকে দেখাচ্ছি। এই যে দেখেন, একজন থেকে প্রথমে 2 জন হয়েছে, এই 2 জন কি করলো, সে আরো 2 জনকে, সে আরো 2 হাত দিয়ে তার আরো 2টা বেস্ট ফ্রেন্ডে ধরলো, আবার এদিকেও সে তার আরো 2টা বেস্ট ফ্রেন্ডে ধরলো। তার মানে কি এখানে প্রথমে 1 এর থেকে 2, 2 এর থেকে দেখেন 4, এখান থেকে আবার আরো 2টাকে করলো টোটাল। তার মানে কি এখান থেকে কয়টা রিপ্রোডাকশন নাম্বার কত? এখানেও কিন্তু 2, কারণ কি ফার্স্টে তো ইনফেকশন করছে এই 2টারে, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন করতেছে এখান থেকে 2টাকে ইনফেক্টেড করছে। এবং মানে হচ্ছে দেখেন, প্রথমে 2 জন ছিল, 2 জন থেকে 16 জন, টোটাল 16 জন আক্রান্ত হয়ে গেছে। ঠিক আছে, এইভাবেই করে কিন্তু কোভিড-19 এর ক্ষেত্রে আমাদের ইনফেকশন করতেছে, এবং কি সাধারণ মানুষগুলো ইনফেক্টেড এইভাবে কিন্তু ছড়ায় যাচ্ছে। ঠিক আছে, এখন তো কমিউনিটি ট্রান্সমিশন এমন খারাপ অবস্থায় গেছে, আমরা জানি না কার ভিতর জীবাণুটা আছে। এতটুকু কি বাবা বুঝছেন? বুঝলে কমেন্ট করেন যে বাবা আমি স্যার আমি বুঝছি, এরপরে বাকি স্টেপগুলো আমি বুঝাবো। যে বলেছি কন্টাক্ট ট্রেসিং পর্যন্ত। আচ্ছা জি স্যার, ভাই এরকম কমেন্ট করেন, করলে আমি বুঝবো যে আপনারা বুঝতেছেন। এবার আসেন কাহিনীটা কি, এবার আসেন কনসিয়াস কন্ট্রোল অফ দ্য সুপারস্টিশিয়াস। এখন আমাকে বলেন, আমি কোন এই লাইনটা লিখলাম বলেন, কারণ এই লাইনটা এই জন্যই বললাম, আমাদের দেশে টোটাল হেলথ এডুকেশন দিতে হবে, ব্যাপারটা কি বুঝাইতে হবে, এগুলা ক্লিয়ার ধারণা দিতে হবে। নাইলে কি হয়, মাঝে মাঝে আমার খুব কষ্ট লাগে বাবা, যখন আমি টিভি বা পত্রিকায় দেখি যে মা করোনা আক্রান্ত হয়েছে থেকে চলে যাচ্ছে, ইভেন কেউ মারা যাচ্ছে, তাকে দাফন করতে দিচ্ছে না। মানে এটা আমাদের কি পরিমাণ আমরা মানবিকতা হারাই ফেলতেছি এই প্যান্ডেমিক যুগে। এটা কি জন্য হচ্ছে? এটা শুধুমাত্র হচ্ছে 1 নাম্বার হচ্ছে ক্লিয়ার ধারণাটা নাই। এখন এই ক্লিয়ার ধারণাটা কিভাবে দিতে হবে? ক্লিয়ার ধারণাটাকে দিতে হওয়ার সিস্টেম হচ্ছে আপনাকে বাবা অবশ্যই আপনাকে আমাদের একদম বলতে গেলে প্রতিটা ঘর পর্যন্ত যেন এই ইনফরমেশন গুলো হয়, এই ইনফরমেশন গুলো যায়, এটাকে আপনাকে কনফার্ম করতে হবে। এটা কনফার্ম করবেন কেমনে? মনে করেন আপনি একটা ওয়ার্ড কমিশনার থাকে, ওয়ার্ডের অনেক মনে করেন যে আপনার গণমান্য ব্যক্তি আছে, কোন আপনি মনে করেন যে স্কুলের টিচার হতে পারে, মানে আপনার তারপর হচ্ছে আপনার মসজিদের ইমাম হতে পারে, ওনাদের মাধ্যমে প্রতিটা বাড়িতে এই ইনফরমেশন গুলা প্রতিটা মানুষের মধ্যে, এই এলাকাগুলোতে প্রতিটা ওয়ার্ড, মনে করেন প্রতিটা ওয়ার্ডের মধ্যে এই জিনিস করতে হবে, ঘরে ঘরে যেন ইনফরমেশন যায় দিয়ে দিতে হবে যে কেউ যদি মারা যায়, কোভিড আক্রান্ত মারা গেলে অবশ্যই তাকে কবর দিতে কোনো করা যাবে না, এবং তার লাশ থেকে কোনো ছড়াবে না। ঠিক আছে, সাধারণত আমাদের যেটা বলা হয় যে মানুষ মরে যাওয়ার 3 থেকে 4 ঘন্টার মধ্যে জীবাণু থাকলে জীবাণুটা মারা যায়। ঠিক আছে, তার মানে হচ্ছে তখন যদি আপনি কবর দেন, তার মানে কিন্তু ছড়ানোর কোনো স্কোপ নাই। ঠিক আছে, আর হচ্ছে গিয়া এমন তো না যে আপনার বাসার পাশে, এমন অনেকের কাহিনী শুনলাম যে একটা ঘরের মধ্যে অনেকে আক্রান্ত হচ্ছে, আশেপাশের মানুষ কি করলো, তাদেরকে ব্যারিকেড দিয়ে দিল, তাদেরকে মানে একদম অমানবিক আচরণ করলো। এই জিনিসগুলো শিক্ষা দিতে হবে, এই জিনিসটা আপনাদের এই নলেজ ক্লিয়ার করতে হবে যে আপনার পাশাপাশি যেমন এমনও দেখছি কি বাবা জানেন, কোভিড-19 এ আক্রান্ত এক পিতা এবং ছেলে বাবার সেবা করছে, কিন্তু ছেলে কিন্তু আক্রান্ত হয়নি, এরকমও কিন্তু এখন হিস্ট্রি পাওয়া যাচ্ছে। কারণ কোভিড কিন্তু বন্যচোরা কি মানে জানেন, ও কিন্তু রং বদলাচ্ছে।
ঠিক আছে, এখন এগুলো অনেক কিছুই কোভিড-19 ক্ষেত্রে এটা বলা যাবে না। তো এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। তার মানে হচ্ছে আমাদের যত কিছু, এটা হচ্ছে মেইন জিনিস হচ্ছে কন্ট্রোল অফ সুপারস্টিশন হেডিং আমি এটাই বলতে চাচ্ছি যে আপনার সবাইকে সবার নলেজের মধ্যে ক্লিয়ার ইনস্ট্রাকশন থাকতে হবে জিনিসটা। এই কোনো ভুল ধারণা থাকলে সেটা হতে পারে, যেমন একটা মহল্লার কথা বললাম, একটা হতে পারে একটা ওয়ার্ড কমিশনার হতে পারে, চেয়ারম্যান সাহেব হতে পারে, বা কোনো ব্যক্তিরা আছে তারা সমাজের যে ওই ওয়ার্ডের যত মানুষ আছে তারা বুঝাবে এই ভুল যেগুলো আছে, ভুল ভ্রান্তিগুলো এটা প্রিভেন্ট করবে, এগুলা ভেঙে দিবে। এটাই হচ্ছে গিয়ে কন্ট্রোল অফ সুপারস্টিশনের আন্ডারে। এবার আসেন প্রিভেনশন। প্রিভেনশন কিছুই না, আপনারা খুব ভালো করে জানেন, টিবি সবকিছুর মধ্যে প্রিভেনশন নিয়ে কাজ করে। ঠিক আছে, এক নাম্বার আমি প্রথমেই বলছি যে প্রোটেকশন ইওর টি, মানে আই নো আমার এটা প্রোটেকশন করতে হবে। এখন এটা আমি কি প্রোটেকশন করতে পারবো? এটা প্রোটেকশন করতে পারি, এক হচ্ছে নাম্বার 1, এটা আমি প্রোটেকশন করিতে পারবো হলো গিয়া মাস্কের মাধ্যমে। ঠিক আছে, আপনার হ্যান্ড ওয়াশিং করতে হবে 20 সেকেন্ড করে, আপনার আপনি হাত ধুবেন, বেশি বেশি করে হাত ধুবেন। ঠিক আছে, এবং কি আপনার সঠিক নিয়মে হাত দিতে হবে। ঠিক আছে, আপনার মাস্কটা কিন্তু প্রপারলি সুন্দরভাবে আপনাকে পড়তে হবে যাতে জীবাণুটা না ছড়ায়। ঠিক আছে, আপনি অবশ্যই স্যানিটাইজার বা সাবান যেগুলো আছে সাবানগুলো আপনি ব্যবহার করবেন, এবং হচ্ছে এটা দিয়ে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, জীবাণুটা আপনার না আক্রান্ত। ঠিক আছে, প্রিভেনশনের পর্যায়ে হচ্ছে এইগুলো। ঠিক আছে, এখানে আরো কিছু দিয়েছি, এগুলো আপনারা জানেন। ঠিক আছে, যে মনে করেন যে একটা ঘরের মধ্যে হোম আইসোলেশন করলো, তার মানে কি এখন কি করবে? এখন হচ্ছে মনে রাখবেন, যখন হোম আইসোলেশন হবে তখনই তো একটা আলাদা রুমে রাখবেন, এবং সে আলাদা যদি সম্ভব হয় আলাদা বাথরুম ইউজ করবে। ইভেন যে তাকে পরিচর্যা করবে তাকে অবশ্যই তার মাস্ক পরতে হবে, যিনি পরিচর্যা করবেন। ইভেন এমন যদি হয় যে মনে করেন একটা রুমের মধ্যে কোভিড এর পেশেন্টটা থাকতেছে, কেউ যদি ভুল করে ঢুকে পড়ে তার রুমে, তাহলে অবশ্যই কোভিড পেশেন্টটাকে তাকে মাস্ক পরতে হবে, এবং আপনার যিনি আপনার রুমে দূর থেকে ভুল করে ঢুকে গেছে তারা অবশ্যই মাস্ক পরতে হবে। এই জিনিসগুলো মাথায় ক্লিয়ারলি রাখতে হবে বাবা। কিন্তু আমাদের দেশে কি অবস্থা, মাস্কের নমুনা দেখেন আমেরিকা কিভাবে পড়ছে, রাশিয়া কিভাবে পড়ছে, ইন্ডিয়া কেমনে পড়ছে, আর আমরা বাংলাদেশ মাথার উপরে চাঙ্গির উপরে রাখা দিছি। এই জন্য কারণ হচ্ছে আমাদের কোভিড-19 গুলা আমাদের বাংলাদেশের মানুষ সহজে আক্রান্ত হচ্ছে। ঠিক আছে, কারণ খুব অবাক লাগে ভাই, মাঝে মাঝে খুব জানেন রাস্তায় হাঁটতে গেলে আমার কাছে খুব অবাক হই। আমার নিজে সবাই যেটা দেখি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে আমাদের 3 লেভেলের সচেতনতা, আমাদের সচেতনতার লেভেল। একটা হচ্ছে কেউ হচ্ছে অতি সচেতন, কেউ হচ্ছে সচেতন, আর একটা হচ্ছে অচেতন। আমি 3টা ক্যাটাগরিতে বলতে চাই বা সবসময় বলে থাকি বাবা। আচ্ছা, 1 নাম্বার হচ্ছে সচেতন, 1 নাম্বার হচ্ছে কে সচেতন, মনে করেন অনেক কাছে মাস্ক পরে, ইভেন রিক্সায় ওঠার আগে স্প্রে করে ওঠে। ঠিক আছে, কিন্তু যখনই খাবার খাইতে যায় তখন কিন্তু মাস্কটা খুইলা খায় ফেলাইতেছে। তো আপনি যখন মাস্কটা খুলে ফেললেন আপনার তো প্রোটেকশন রইলো না বাবা। হচ্ছে মানে অতিরিক্ত সচেতন, এরপর হচ্ছে সচেতন মানে হচ্ছে সে মাস্কটা পড়তেছে কিন্তু মাঝে মাঝে খুলে ফেলতেছে। এটা হচ্ছে আমাদের সচেতনতার আরেকটা লেভেল। আর একটা হচ্ছে অচেতন, যে অচেতনটা বিভিন্ন ধরনের কথা বলে যায় আরে আমার তো কিছু হবে না, আল্লাহ আছে আমার বাঁচাবে, বা আমি অমুক অঞ্চলের মানুষ, আমি অমুক জায়গার মানুষ, আমার জীবনে কিছু হবে না। ঠিক আছে, এরকম কিছু সুপারস্টিশিয়াস কাজ করে। এখন বাবা আমার একটা দেশের যদি সচেতনতার লেভেল যদি 3 রকম হয়, তাহলে সে দেশ কিন্তু কোনো অবস্থায় কখনোই এই সকল ডিজিজ থেকে বাঁচবে না। তার মানে কি একটা দেশের সচেতনতার লেভেলটা সেম থাকবে। সো দিস ইজ দা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিংস। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা কিন্তু এই মুহূর্তে আমাদের যে প্রিভেনশন পর্যন্ত বলে ফেলছি। ঠিক আছে, এতটুকু কি কোনো কোশ্চেন আছে বাবা? আমি 1 মিনিট ওয়েট করতেছি, কারো যদি এতটুকু পর্যন্ত সমস্যা থাকে আমি বুঝাবো, কিন্তু না বুঝে কেউ যাবেন না বাবা। এরপরে আমি আমাদের ন্যাশনাল গাইডলাইন থেকে আমি ট্রিটমেন্টটা নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, ওকে, সবাই বুঝতে পারলে? আচ্ছা, এখন আসেন আমাদের মাইল্ড কেসগুলা। আমি এখানে কয়টা ভাগ করছি, মাইল্ড, মডারেট, সিভিয়ার, ভেরি ক্রিটিক্যাল বা ক্রিটিক্যাল ইলনেস। ঠিক আছে, মাইল্ড কেসগুলোতে কি হবে? মাইল্ড কেসগুলোতে সাধারণত কি জ্বর আসলে আমরা প্যারাসিটামল খেতে বলবো। যেটা আমি বললাম যে সাধারণত 100.5 ডিগ্রি 100 ডিগ্রি 5 ফারেনহাইট পর্যন্ত এটা আমার শরীরের জন্য ভালো, যেটা মার্সাসের ক্ষেত্রে বলা হচ্ছে। এটা আমাদের শরীরকে প্রোটেকশনের ক্ষেত্রে কাজ করছে। যখনই 101 হবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্যারাসিটামল খেতে হবে। এবং যদি পেশেন্টের এই ধরনের ড্রাই কাপ থাকে, ঠিক আছে, তো ড্রাই থাকলে অবশ্যই আপনাকে একটা অ্যান্টিটাসিভ বা অ্যান্টি কাফ সাপ্রেশন ওষুধ আপনি খেতে পারবেন।
এরপরে যদি আপনার কোনো নেজাল কন্ডিশন টাইপের স্টাফিনেস থাকে সেক্ষেত্রে আপনি অ্যান্টিহিস্টামিন খাবেন। কিন্তু এখানে ক্ষেত্রে আমি একটা কথা আপনাকে ক্লিয়ারলি বলতে চাই, কখনোই আপনারা যদি পেশেন্টের স্টাফিনেস নাই, নেজাল কন্ডিশন নাই, কোনোদিন অবশ্যই আপনারা অ্যান্টিহিস্টামিন খাবেন না। কারণ কি, অ্যান্টিহিস্টামিন কিন্তু আরো এটাকে ড্রাই কাফ করে ফেলবে। সো এই ব্যাপারে আপনাদের একটু সচেতন হইতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমরা কেন ড্রাই কাফের কাফ সাপ্রেশন বলি হচ্ছে, কাফটা এই জন্য ইউজ করবো যে এই যে কাশিতেও কিন্তু জীবাণুগুলা ছড়াতে পারে। সো এই জিনিস যাতে না ছড়াইতে পারে এটা আগে থেকে আমাদেরকে সচেতন হয়ে যেতে হবে, ঠিক আছে। দিস ইজ এ ট্রিটমেন্ট অফ দা মাইল্ড কেস। আর একটা জিনিস আছে, যদি মনে করেন কারো যদি কোমরবিডিটি আছে, কারো মনে করেন ডায়াবেটিস আছে, হাই প্রেশার আছে, কার হার্টের রোগ আছে, কিডনিতে সমস্যা আছে, ওবেসিটি আছে, এরকম যদি রিস্ক ফ্যাক্টর থাকে সেক্ষেত্রে কিন্তু এখন গাইডলাইনে বলা হচ্ছে যে আপনাকে থ্রম্বোপ্রোফাইলাক্সিস দিতে হবে। যেমন হচ্ছে আপনি এনোক্সাপিরিনের কথা আমরা ইউজ করা হয়ে থাকে। এনোক্সাপিরিন এটা কি, এটা হচ্ছে ওয়েট হেপারিন আমরা ইউজ করে থাকি। যদি এটা যদি না দিতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা লো মলিকুলার হেল্প না দিয়ে আমরা আনফ্র্যাকশনারি হেপারিন আমরা দেব, ঠিক আছে। দিস ইজ দ্য কেস, যেটাই হচ্ছে চিকিৎসা হচ্ছে মাইল্ড কেসে। এরপর হচ্ছে মডারেট কেসের ক্ষেত্রে আমি একটা কথা বললাম, মডারেট কেসে কিন্তু পেশেন্টের কিন্তু অক্সিজেন স্যাচুরেশন কমে যায়, পেশেন্ট শ্বাসকষ্ট থাকে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা অক্সিজেন দিব। আমরা যে উপরে যে ম্যানেজমেন্ট আছে সেটা তো চলবে, কিন্তু এখন কিছু চেঞ্জ হবে। 1 নাম্বার যুক্ত হবে অক্সিজেন দিব। এখানে 2 থেকে 6 লিটার পর্যন্ত আমরা অক্সিজেন দিয়ে থাকি, ঠিক আছে। এটা কিন্তু আপনাকে একদম কনফার্মেশন দিতে হবে। যদি মনে করেন আরো বেশি তার যদি শ্বাসকষ্ট হয় সেক্ষেত্রে আরো বেশি অক্সিজেন, ইভেন 15 লিটার পর্যন্ত লো ফ্লো আমরা নেজাল ক্যানুলা দিয়েও আমরা দিতে পারি, বিভিন্ন মাস্কের মাধ্যমে দিতে পারি। যেমন হচ্ছে ভেঞ্চুরি মাস্ক আছে, পার্শিয়াল রিব্রিদার মাস্ক আছে, নন রিব্রিদার মাস্ক আছে, এখানে মনে আমরা 15 লিটার পর্যন্ত অক্সিজেন দিতে পারি বাবা, ঠিক আছে। এই জিনিসগুলা আমরা দিব। এরপরে একটু আগে আমি যেটা বলছিলাম যে লো মলিকুলার ওয়েট হেপারিন, আনফ্র্যাকশনারি হেপারিন, এতক্ষণ তো দিলাম। এখন আমরা এইখানে কিভাবে দিব? এখানের ক্ষেত্রে আমরা এখন থেরাপিউটিক ডোজে দিব। মনে হবে যে এনোক্সিপিরিনটা সাধারণত 1 মিলিগ্রাম পার কেজি পার ডে এই হিসাবে দেয়। অনেক সময় বলা হয় যে 60 এজ এর ক্ষেত্রে 0.5 মিলিগ্রাম পার কেজি 0.5 মিলিগ্রাম পার কেজি পার ডে হিসাবে দেওয়া হয়। এবং হচ্ছে যদি কোনো কারণে যদি না দেওয়া যায় সেক্ষেত্রে আমরা আনপ্রেশারেড হেপারিন যেটা হচ্ছে আমরা এই 80 ইউনিট স্টেট দিব, এরপরে 18 ইউনিট করে আমরা সাধারণত দিয়ে থাকি, ঠিক আছে। এই জিনিসগুলো আপনাকে দিতে হবে। কিন্তু এরপরও তার শ্বাসকষ্ট কমলো না, এরপর কি হলো, শ্বাসকষ্ট কমলো না, সেক্ষেত্রে আমরা কিন্তু স্টেরয়েড দিতে পারি। সাধারণত আমরা ডেক্সামিথোসোন, মিথাইলপ্রেডিসোলন আমরা ওরালি দিতে পারি। এতটুকু কি আমরা মডারেট লেভেলটা বুঝতে পারছি? হ্যাঁ। এরপরে দেখা যাচ্ছে কন্ট্রোল হইল না, এবার কি হলো, এবার কিন্তু আমরা অ্যান্টিভাইরাল ড্রাগ দিতে পারি। সাধারণত বলা হচ্ছে যে মডারেট থেকে সিভিয়ার কেসগুলোর মধ্যে যদি অ্যান্টিভাইরাল দেওয়া যায় তাহলে কিন্তু ভালো রেসপন্স হয়, ঠিক আছে। মডারেট লেভেলের মধ্যে কি আমরা দিতে পারি? 1 নাম্বার হচ্ছে ফেমিপিরাভির দিতে পারি, রেমডেসিভির। এই 2টা ড্রাগ এখন খুব ভালো ইউজ হচ্ছে, কারণ 2টা সুন্দর 2টা আরসিটি ট্রায়াল আছে, ঠিক আছে। 2টা র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল 2টা আছে, 2টা স্টাডি আছে, খুব সুন্দর সুন্দর 2টা স্টাডি আছে। প্রথমে আমরা যেটা করতে পারি, আমার ফেমিপিরাভিরটা আমরা দিতে পারি 1600 স্টেট দেওয়া হয়, এরপরে বাকিটা ডেজে দেওয়া হয়, এরপরে আপনার 2 to 5 ডেজে ডোজ কমাই দেওয়া হয়, ইন্টারগ্রেট করে দেওয়া হয়। এখন এটাও দিলেন, ঠিক আছে, কোনো কন্ট্রোল হলো না। স্টেরয়েড দিলেন, কোনো কন্ট্রোল হলো না। এখন কি, আমরা রেমডেসিভির দিতে পারি। এখন রেমডেসিভির দেওয়ার সময় অবশ্যই যেটা চিন্তা করতে হবে, অবশ্যই আপনার এই যে ফেমিপিরাভির যেটা, এটা আপনাকে অফ করতে হবে। রেমডেসিভির কিছু স্টাডি এরকম আসছে যে এটা হসপিটালে থাকার যে সময়টা এটা কিন্তু অনেকখানি কমাই ফেলে, এটা কিন্তু একটা ভালো ব্যাপার, ঠিক আছে। তো এরপরে হচ্ছে ইজ অল অফ দ্য থ্রো হচ্ছে কি আপনার মডারেট কেসগুলো ট্রিটমেন্ট। সিভিয়ার কেসে আপনি সবকিছু ভাইরাল ড্রাগেরগুলোর মধ্যে আপনি অক্সিজেন স্যাচুরেশন যেটা হচ্ছে আপনি একটা যেখানে আইসিইউ বা সিসিউ ফ্যাসিলিটি আছে ওখানে আপনি পাঠিয়ে দিবেন সিভিয়ার কেসগুলো, বা আইসিইউ ফ্যাসিলিটি দিবেন, কারণ অনেক সেন্ট্রাল অক্সিজেন আপনার লাগতে পারে বা হাইফ্লো নেজাল ক্যানুলা লাগতে পারে। এগুলো আপনাকে দিয়ে আমাদের অক্সিজেন স্যাচুরেশনটা মেইনটেইন করতে হবে, কারণ আমাদের যে যারা আক্রান্ত হচ্ছে, যারা আইসিইউ ইয়াতে যাচ্ছে সিভিয়ার কেসগুলো, অবশ্যই হাইফ্লো নেজাল ক্যানুলা অনেক রোগীর জীবন বাঁচাচ্ছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে কি হবে, আমরা অক্সিজেন স্যাচুরেশনটা মেইনটেইন করব, রেমডেসিভির দিতে পারি, আর এই জিনিসগুলো ফলো করব। এরপরে কোনো ধরনের ইমপ্রুভমেন্ট হয় না, সেক্ষেত্রে আসতে পারে, ঠিক আছে। ইট ইজ অল অফ দ্য থ্রো, এটাই হচ্ছে গিয়ে আপনাদের ম্যানেজমেন্ট, ঠিক আছে। আমি জাস্ট শর্টলি বলার চেষ্টা করলাম এবার হচ্ছে ভ্যাকসিনেশনের ব্যাপার। এখনো পর্যন্ত ভ্যাকসিন নিয়ে অনেক কথা বলছে, এখনো পর্যন্ত ভ্যাকসিনেশন খুব একটা আবিষ্কৃত হয় নাই, আবার বলাও যাবে না আবিষ্কৃত হয়েছে আবার হয়ও না। হয়েছে বলতে অনেকগুলো ভ্যাকসিন নিয়ে এখন কথাবার্তা হচ্ছে, যেমন হচ্ছে যে স্পুটনিক 5, রাশিয়ার যে স্পুটনিক 5 একটা আছে এটা এখন খুব আলোচিত হচ্ছে। তারপর চীনের
সিনোবায়োক, তারপর অক্সফোর্ডের টাডক্স 1 এগুলো নিয়ে কিন্তু এখন প্রচুর আসতেছে, ঠিক আছে। এখন কি যেমন টাডক্স এবং হচ্ছে চীনের যেটা হচ্ছে থার্ড ট্রায়ালে আছে, ইভেন হচ্ছে আপনার যে স্পুটনিক 5 যেটা নিয়ে এখন খুব সবাই মিলে আমরা এখন উদ্বুদ্ধ, খুবই আনন্দিত, ওইটা নিয়ে এখন আমরা খুব চিন্তার মধ্যে আছি যে এটা হয়তো আমাদের একটা বড় কিছু হতে পারে। তো এটা নিয়েও কিন্তু হচ্ছে, এবং আশা করি আমরা কিছু দিনের মধ্যে জানতে পারবো এই ভ্যাকসিনগুলো আমাদের ক্ষেত্রে কিরকম কাজ করবে, এটা আমরা খুব দ্রুত জানতে চাচ্ছি। লাস্ট হচ্ছে রিভেলেশন মানে কি, এই যে কোভিড-19 পেশেন্টগুলো আসছে আমাদের সামাজিক ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা করে, ঠিকভাবে তারা যাতে সুন্দরভাবে চলাফেরা করতে পারে এটাও কন্ট্রোল করার দায়িত্বটাও কিন্তু আমাদের, ঠিক আছে বাবা, এটাও আমাদের কন্ট্রোলটা করতে হবে। এই হচ্ছে জিনিসগুলাই অল থ্রু আমি যতগুলো বললাম, ঠিক আছে, এইগুলাই আপনার স্টাডিগুলো, এই যে আপনার পেপারগুলো আমি দিয়ে দিব, এটা আমাদের ন্যাশনাল গাইডলাইন এরিয়া, এতটুকু আশা করি বুঝলে আপনাদের মোটামুটি বোঝা হয়ে গেছে। এখন হচ্ছে ডিসচার্জ ক্রাইটেরিয়া, একটা পেশেন্ট যখন কোভিড-19 হসপিটালে বসিয়েছে তাকে এখন আমরা ছাড়বো কখন, যখন 3 দিন কোনো টেম্পারেচার থাকবে না বা শ্বাসকষ্ট কমে গেছে বা ক্লিনিক্যাল, তখন আমরা তারপরে কিন্তু তাকে প্রায় ফলো আপ আছে, ঠিক আছে। এই যে ফলো আপ গুলো আপনারা দেখে নিয়েন, এটা 48 ঘন্টা পর আছে, 1 সপ্তাহ, 3 সপ্তাহ এরকম আছে, এটা আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। এটাই হচ্ছে অল থ্রু যেটা বলতে চাইছি আপনাদেরকে বোঝার জন্য, এটাই হচ্ছে অল থ্রু কোভিড-19 এর ব্যাপারগুলা। অনেকের কাছে হয়তো বা বোরিং লাগতে পারে, বোরিং লাগলে ভাই কিছুই বলার নাই, আমি কি বলবো ভাই, আমি চেষ্টা করছি আপনাদেরকে ইজি ভাবে বোঝার জন্য। তো শেষ করতে চাই একটা কথা বলে, সূর্য ডোবার আগে কিছুক্ষণের জন্য আকাশে ভোরের মতো রং দেখা যায়, যাতে মানুষ আশা করে কাল আবার সকাল হবে, ঠিক আছে। করি কোভিড-19 খুব দ্রুত এই পৃথিবীর জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াবে, এই প্রত্যাশা, আশা প্রত্যাশা নিয়ে আমার আজকের প্রেজেন্টেশনটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবচেয়ে বড় কথা হচ্ছে সুন্দর থাকুন, এই প্রত্যাশা রেখে আমার আজকের ইয়াটা আমি শেষ করছি। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার, খুব সহজ ভাষায় এবং আমাদের সামনে সুন্দর উপস্থাপনের মাধ্যমে কোভিড-19 এর একদম শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ ম্যানেজমেন্ট পর্যন্ত বুঝিয়ে দেওয়ার জন্য। তো স্যার মাঝখানে আমাদের সাথে আপনি এই মুহূর্তে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যে ধরনের কোশ্চেন গুলো আসছে আপনি সেগুলোরও কিছু উত্তর দিয়েছেন। তো স্যার আমরা কি আমাদের কোশ্চেন এন্ড আনসার সেশন শুরু করতে পারি? শিওর, কারো যদি কোশ্চেন থাকে অবশ্যই আমি আনসার দিতে চাই। দর্শক যারা এই মুহূর্তে আমাদের এই ওয়েবিনারটি দেখছেন, আপনাদেরকে আমরা অনুরোধ করব যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে যে কোনো প্রশ্ন কমেন্ট বক্সে করুন, আমরা সেগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব। স্যার আছেন আপনাদের সাথে আরো কিছুক্ষণ কোশ্চেন এন্ড আনসার সেশন নিয়ে। কিছু কোশ্চেন স্যার আপনার জন্য করা ছিল স্যার আপনার প্রেজেন্টেশন থেকে। তো আমাদের দর্শকরা অনেকেই জানতে চান, এতক্ষণ ওয়েবিনারের শুরুতে স্যার ওয়েবিনার যখন শুরু হবে আমরা যখন এটা নিয়ে মানুষকে জানালাম তখন অনেকেই কিছু কোশ্চেন পাঠিয়েছেন আমাদের কাছে আগে থেকেই। তো আমরা মনে করছি স্যার যে কমেন্টে কোশ্চেন আসার আগ পর্যন্ত আমরা সেই কোশ্চেনগুলো কিছুক্ষণ ডিসকাস করতে পারি কিনা। শিওর প্লিজ বলো কি কি কোশ্চেন আছে। স্যার আমরা এতক্ষণ অনেকটা মেডিকেলি এসপেক্টে জানতে পারলাম কোভিড-19 সম্পর্কে। স্যার আমাদের এখন যেহেতু অনেক দিন হয়ে গিয়েছে লকডাউনের, আমাদের ব্যক্তিগত জীবনে অনেক পরিবর্তন এসেছে। শুরুতে আমাদের লকডাউন ছিল, পরবর্তী সেনা মোতায়েন করা হয়েছিল, তারপর স্যার সেটার পরে দেখা গেল যে আমাদের একসময় অফিস খুলে দিতে হলো বাধ্য হয়ে, যেহেতু স্যার বলেছেন আমরা একটি তৃতীয় বিশ্বের দেশ, উন্নত দেশের মতো আমাদের এত সুযোগ সুবিধা নেই যে আমরা ঘরে বসেই হোম কোয়ারেন্টাইনে থাকবো। তো এখন যেহেতু স্যার আমাদেরকে অফিসে যেতে হচ্ছে, পরিবহন ব্যবস্থা ব্যবহার করতে হচ্ছে, আমরা আসলে ব্যক্তিগত জীবনে কিভাবে নিরাপদ থাকতে পারি, যে পার্সোনাল প্রোটেকশন যেটা, সেটা আমরা কিভাবে নিতে পারি? আচ্ছা, আমি আসলে কি আপনার সুন্দর একটা প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে আমি কিন্তু অলরেডি আমার প্রেজেন্টেশনে জিনিসটা আমি আসলে এক্সপ্লেইন করার চেষ্টা করেছি। সেটা হচ্ছে দুই নাম্বার হচ্ছে আপনি চশমা ইউজ করতে, গগলস ইউজ করতে পারেন, এগুলো আপনি ইউজ করবেন। এক, দুই নাম্বার হচ্ছে আপনি ফ্রিকোয়েন্টলি আপনারা কিন্তু হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিয়ে আপনার কিন্তু হাতটা পরিষ্কার করতে হবে। ইভেন একজন থেকে আরেকজনের দূরত্ব অবশ্যই আপনাকে 6 মিটার আপনাকে করতে হবে, ঠিক আছে। আপনার নিজের সুরক্ষার জন্য একজন আরেকজনের দূরত্ব ফিল করতে হবে, মানে আলাদা করে চলতে হবে। আর বলতে চাই, যেমন আমি এটা বলেছি, আমি সচেতনতার কয়েকটা ক্রাইটেরিয়া বলছি, অতি সচেতন, সচেতন আর অচেতন, এই 3টা ক্রাইটেরিয়া বলেছি। আমি বলবো যে আপনার যখন বাসার বাইরে যাবেন তখন 2টা মাস্ক আপনি নিয়ে যাবেন, ঠিক আছে। মনে করেন আপনি সাপোজ সারাদিন কাজ করলেন, খিদা লাগলো, আপনি নাস্তা করলেন বা লাঞ্চ করলেন বা সামথিং যাই করেছেন, করার পরে যে মাস্কটা যখন আপনি খুলে ফেলবেন ওই মাস্কটা কিন্তু আবার পরবেন না, তাহলে ওটা কিন্তু প্রোটেকশন দিবে না।
তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, ব্যাগের মধ্যে যে আরেকটা মাস্ক আছে সেকেন্ড ওয়ান, ওইটি আপনারা ইউজ করার চেষ্টা করবেন। ঠিক আছে, এইগুলো যদি করেন আশা করি একটা আপনাদের পাবে না। স্যার মাস্কের কথা বললেন স্যার, এই মাস্কের প্রসঙ্গে স্যার বলতে চাচ্ছি যে আমাদের সাধারণ মানুষের জন্য আমরা আসলে কোন ধরনের মাস্ক ব্যবহার করলে আমাদের জন্য যথেষ্ট হবে? আমরা আচ্ছা বাজারে অনেক ধরনের মাস্ক দেখতে পাচ্ছি, বিভিন্ন কোয়ালিটির, N95, KN95, তারপর সার্জিক্যাল মাস্ক, বা তারপর আবার কাপড়ের মাস্ক নামে একটা জিনিস পপুলার হলো। আমরা আসলে কোনটা ব্যবহার করলে আমাদের ন্যূনতম খরচে আমাদের সর্বসাধারণ জনগণ ব্যবহার করতে পারবে? আচ্ছা, এই ব্যাপারে আমি একটু ক্লিয়ারলি বলতে চাই। অর্গানাইজেশন কিন্তু ক্লিয়ারলি বলছে সাধারণ যারা মানুষ আছেন তাদের ক্ষেত্রে আমরা কিন্তু কাপড়ের মাস্কটাই এনাফ, এর বেশি দরকার নেই। ঠিক আছে, আপনি যদি এখন মনে করেন আপনি চাইলে আপনি অনেক দামি মাস্ক কিনতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আমি বলবো ভাই আপনি জাস্ট আপনার যদি ওই যে কাপড়ের মাস্ক ওইটাই আপনার জন্য এনাফ। তারপরেও যদি আপনি কিনেন, যেটা কি হবে, আমাদের যে হেলথ কেয়ার প্রোভাইডার আমাদের কিন্তু এমনি মাস্ক অনেক শর্টেজ আছে। এটা যেটা হবে, আমার যাদের দরকার বেশি বাবা ওরা কিন্তু কিনতে পারবে না, ওরা খুঁজে পাবে না। তখন এটা কিন্তু আমাদের দেখা যাচ্ছে ওই এফেক্ট গুলো আপনার উপরে পড়বে না। আপনি যখন আল্লাহ না করুক বা ঈশ্বর না করুক আপনি হসপিটালে ওই ডাক্তার সাহেব কিন্তু প্রপার প্রিপারেশনে আপনার সামনে আসবেন না, তখন কিন্তু আপনার চিকিৎসাটা একটু বিলম্বিত হতে পারে। সো সেক্ষেত্রে আমি ক্লিয়ারলি বলতে চাই বাবা, আপনি অবশ্যই কাপড়ে মাস্ক ইউজ করবেন, ওইটা আপনাকে সেফটিটা ওইটা আপনাদের জন্য এনাফ। ঠিক আছে, আর অবশ্যই তো আপনি স্যানিটাইজার সাবান দিয়ে একটু পর হ্যান্ড ওয়াশ করবেন, ওইটা তো আপনাকে করতেই হবে বাবা, এটা ছাড়া কোনো উপায় নেই। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার একটা অন্যরকম প্রশ্ন পেয়েছিলাম আমরা। সে প্রশ্নটা বলো। হচ্ছে, আমরা এমনিতেই জানি যারা স্মোকিং করেন, ধূমপানে অভ্যস্ত, তাদের যে কোনো ফুসফুস সংক্রান্ত রোগের ব্যাপারে তাদের রিস্ক বেশি থাকে। এই ক্ষেত্রে কি কোভিড-19 এর ব্যাপারে তাদের রিস্কটা কেমন, সেই প্রসঙ্গে যদি কিছু বলতেন। আচ্ছা, আমি যদি এটার অ্যান্সার দিই, অ্যান্সারটা বিরূপ প্রতিক্রিয়া হবে, আমি সরাসরি বলছি। ঠিক আছে, কারণ হচ্ছে একটা স্টাডি আসছে এরকম যে একটা স্মোকার একটা নন স্মোকার এই দুটার মধ্যে কার কোভিড-19, তাতে দেখা গেছে যে বিড়িখোর বা যে স্মোকার তার কিন্তু অপেক্ষাকৃত কম আক্রান্ত হচ্ছে কোভিড থেকে যে হচ্ছে নন। ঠিক আছে, একটা স্টাডিতে পাবলিশ হয়েছে একটা ইয়াতে। সো ওইরকম একটা জিনিস আছে, কিন্তু আমি কখনোই বলবো না আপনারা স্মোকিং করেন। জি স্যার, একটা থিওরি ছিল স্যার, মাঝখানে হঠাৎ করে এটা নিয়ে কথা হলো কিছুদিন। হ্যাঁ হ্যাঁ বলো। দেন স্যার, আরেকটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আমাদের যারা ঘরে আছেন তাদেরও কিন্তু এখন খাবার বা নিত্য প্রয়োজনীয় কিছু দ্রব্যাদি আমাদের নিয়মিত কিনতে হচ্ছে। হোম ডেলিভারি হোক বা নিজে গিয়েই আনা হোক না কেন, প্রপার সেফটির সাথে আমরা কিন্তু এখানে এসে প্যাকেটজাত দ্রব্যগুলো খুলতে হচ্ছে। ঘরে আনার পরে যেহেতু সার্ফেসের মধ্যে কোভিড এর ভাইরাস, করোনা ভাইরাস বেঁচে থাকার প্রমাণ পাওয়া গিয়েছে, তো আমরা আসলে ঘরে আসার পর এগুলোকে কিভাবে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে পারি, বা আমরা কতক্ষণ পরে এটাকে ব্যবহার করতে পারি, এই প্রসঙ্গে যদি কিছু বলতেন। আচ্ছা, আমি এখানে কয়েকটা জিনিস একটু ক্লিয়ার বলতে চাই। হ্যাঁ, সেটা হচ্ছে নর্মালি হচ্ছে আপনি কোভিড-19 বাজার করারও কিন্তু সিস্টেম আছে। আপনার পরিবার, মনে করেন আপনারা 5 জনের পরিবার, ঠিক আছে, 5 জনের একটা পরিবার। আমাদের যারা আমরা বাঙালি পরিবারগুলোতে আমরা কিন্তু দেখা যাচ্ছে আমাদের বয়স্ক কেউ না থাকবে, আমার দাদা দিদা ঠাকুরদা, আমাদের প্রতিটা পরিবারে আছে। এক্ষেত্রে ক্লিয়ারলি আমরা বলতে পারি আমরা দুইটা ক্যাটাগরি করতে পারি, একটা হচ্ছে যুবক আর একটা হচ্ছে বয়স্ক। ঠিক আছে, আমরা জানি বয়স্কদের কোমরবিডিটি অনেক বেশি থাকে, তাহলে অবশ্যই তাকে বাজার টাজারের ক্ষেত্রে আমরা পাঠাবো না। এবং যুবকের মধ্যে আবার দুইটা ভাগ করতে পারি, একটা মানে আপনার এডাল্ট না, যুবক না, এডাল্ট বলতে পারি। এডাল্টটাকে আমি দুই ভাগে করতে পারি, একটা হচ্ছে মধ্যবয়স্ক আর একটা হচ্ছে যুবক বা ছোট বাচ্চাও হতে পারে। এখন হচ্ছে এই যে এডাল্ট কেজের মধ্যে যার কোমরবিডিটি কম থাকবে উনি উনি বাজারে যাবেন। একটা জিনিস হচ্ছে বলেছেন যে হোম ডেলিভারি, আসলে প্যান্ডেমিক এর যখন একটা দেশের প্যান্ডেমিক চলছে তখন হোম ডেলিভারির খাবারগুলো না নেওয়াটাই বেটার, কারণ আপনি জানেন না কি পরিবেশে রান্না হচ্ছে। ঠিক আছে, যদিও এই পর্যন্ত ক্লিয়ারলি এখনো পর্যন্ত যে আপনার ফুডের মাধ্যমে আপনার ছড়াচ্ছে কিছু জিনিস পাওয়া গেলেও ফুললি কিন্তু এরকম পাওয়া যায়নি। সো আমার মতে এই মুহূর্তে সেফটি থাকার জন্য হোম ডেলিভারি গুলো অ্যাভয়েড করাটা ভালো। আশা করি আমার প্রশ্নের জবাবটা দিতে পেরেছি। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম যে আমাদের আমরা মাঝখানে আবার আরেকটা থিওরি শুনলাম যে এটা আসলে থিওরি না, অনেকটা শোনা গিয়েছিল যে কোরিয়া বা ওই এরিয়াটার মধ্যে যারা ছিল, চায়না এবং কোরিয়াতে শুরুর দিকে বলা হয়েছিল যে একবার সুস্থ হওয়ার পরেও কিছু কেস পাওয়া গিয়েছে যেগুলো তারা পুনরায় আক্রান্ত হচ্ছে।
স্যার এই থিওরিটাকে আসলে ঠিক কিনা, বা এটা এই ব্যাপারে আচ্ছা রিস্ক কেমন, এখানে আমি আমাদের একটু মধ্যে যারা আক্রান্ত তাদের safety না, আমি কেমন? একটু এই জিনিসটাকে আমি একটু ক্লিয়ার করে দিই, ঠিক আছে? রি-ইনফেকশন থিওরি কিন্তু আজকে নতুন ছিল না, ঠিক আছে? কোভিড-19 যখন মনে করেন চাইনিজের বলছেন যখন ভালো সেকেন্ড টাইমও অ্যাটাক হয়েছিল, ঠিক আছে? ইভেন একটা রোগীর কিন্তু এরকম পাওয়া গেছিল যে তার আবার পুনরায় আক্রান্ত হয়েছে, তখন বলা হয়েছিল এবার চাইনিজ গভর্নমেন্ট থেকে বা ওইখান থেকে যে আরে ওইটা তো হচ্ছে প্রথমবার ফলস পজিটিভ হয়েছে, এরকম একটা কথা বলা গেছে। কিন্তু হংকং এর কেসটা যখন হয়েছে তখন কিন্তু সবার মাথাটা নষ্ট করে দিছে, ঠিক আছে? ইভেন আপনি শুনে অবাক হবেন, গত 4 দিন আগে আমারই এক কাছের বড় ভাই, উনি এখন আছে সিলেটে আছেন, উনি আবার রিইনফেকশন হয়েছে, 1 মাসের মধ্যে তার আবার হয়েছে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু হয়ে গেছে, তার মানে এখন আপনার কিন্তু বলার কোনো স্কোপ নাই যে রিইনফেকশন হয়, এই জিনিসটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে, ঠিক আছে? যারা এতদিন বলতো ফলস পজিটিভ, এখন কিন্তু অনেকে এখন কিন্তু এই জিনিসগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবং হংকং এর কেসটা যখন সারা পৃথিবীতে আসছে, এটা কিন্তু পুরা অর্ধেক পৃথিবী কাঁপায় ফেলছে। এবং আমি তো বললাম, আমি নর্মাল উদাহরণ দিলাম, আমার একজন বড় ভাই, উনি এখন এই মুহূর্তে হসপিটালে ভর্তি, সবাই আপনারা প্রার্থনা করবেন ওনার জন্য, ঈশ্বর যেন ওনাকে সুস্থ করেন। তো এরকম কিন্তু কেস হচ্ছে, ঠিক আছে? এই থিওরি কিন্তু এখন চেঞ্জ হচ্ছে। জি স্যার, বুঝতে পেরেছি। সেক্ষেত্রে স্যার আমাদের মধ্যে যারা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন তাদের বলার অবকাশ নেই যে তারা এখন নিরাপদ, তাদেরও সেই একইভাবে প্রস্তুতি নিয়ে বাইরে যেতে অবকাশ হবে নাই, প্রয়োজন। সেকেন্ড টাইম হবে না, সেকেন্ড টাইম থার্ড টাইম, যদি সেকেন্ড টাইম হয় থার্ড ফোর্থ ফিফথ এনি টাইম হতে পারে। সো আপনাদের অবশ্যই সেকেন্ড টাইম ফার্স্ট টাইম কেউ ইনফেক্টেড হওয়ার পরে অবশ্যই ভাই আপনি অবশ্যই প্রোটেক্টিভিটি এই সিস্টেমগুলো আপনারা ফলো করবেন, কারণ আপনি তো জানেন না আপনি তো সেকেন্ড টাইম হবেন কিনা। জি স্যার। স্যার এখানে যেহেতু স্যার ফলস পজিটিভের কথাটা আসলো, স্যার আপনি একটু আগে প্রেজেন্টেশনে বলেছিলেন যে প্রায় 33% ভুল রিপোর্ট আসার সম্ভাবনা আছে, ফলস নেগেটিভ চলে আসে। তো সেক্ষেত্রে আমরা যদি কোনো একটা পেশেন্টের ব্যাপারে সাইন সিমটম পেলে আমরা যেহেতু প্রথমেই স্ক্রিনিং এর জন্য ধরেই নিব যে তারা কোভিড পেশেন্ট, সে প্রথমের ক্ষেত্রে স্যার বাদ দিলাম, কিন্তু যখন কোনো পেশেন্ট আক্রান্ত হওয়ার পর সুস্থ হচ্ছে, তারপর স্যার আমরা আসলে কোন প্যাটার্নে টেস্ট করব যে আমরা যেন বুঝতে পারি? হয়তো এখানেও যদি ফলস নেগেটিভ আসে সেক্ষেত্রে তো আমরা জানতে পারবো না সে কি সুস্থ হয়েছে কিনা। আচ্ছা সেক্ষেত্রে টেস্ট সেক্ষেত্রে ওই যে একটা কথা, ওইখানে ফার্স্টে আমি যে একটা কথা বলছি না, অ্যান্টিবডি টেস্ট, এই জি স্যার। অ্যান্টিবডি টেস্ট আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? একটা অ্যান্টিবডি টেস্ট করেন সাধারণত 3 সপ্তাহ পরে, বা আপনি যখন অ্যান্টিবডি টেস্ট করুন যদি অ্যান্টিবডি পাওয়া যায় তার মানে হচ্ছে সে অবশ্যই ইনফেক্টেড হয়েছে, সিম্পল। এই জন্য সেরোলজিক্যাল টেস্ট ইম্পর্টেন্ট। এক হচ্ছে যারা রিসার্চ করতে চাই বা আমার বাংলাদেশের মধ্যে কতজন ইনফেক্টেড হয়েছে এই টোটাল ইনফরমেশন গুলো আমি আনতে চাই, তখন অবশ্যই এই অ্যান্টিবডি টেস্টটা অনেক বড় ইনফরমেশন আর দিবে। জি স্যার, ধন্যবাদ স্যার আপনার সময়ের জন্য। এতক্ষণ পর্যন্ত এই প্রশ্নগুলোই স্যার আমাদের কাছে এসেছে। স্যার সাথে থাকার জন্য ধন্যবাদ। দর্শক আপনাদের উদ্দেশ্যে বলছি যে আপনাদের কারো যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা ফেসবুক লাইভে কমেন্টে প্রশ্ন করুন। লাইভ কমেন্টের প্রশ্ন স্যার পড়ছেন এবং জবাব দিচ্ছেন। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ফেসবুক লাইভ কমেন্টে প্রশ্নটি টাইপ করুন। স্যার একটু আগে ক্লাসের মাঝখানে স্যার স্পুটনিক 5 নিয়ে যখন বলছিলেন তখন ভ্যাকসিন নিয়ে একটি প্রশ্ন এসেছিল যে রাশিয়ার নতুন যে ভ্যাকসিনটি সেটি সম্পর্কে স্যার ইদানিং অনেকগুলো খবরে আমরা পড়ছি যে অনলাইন পোর্টালে যে হতে পারে এটাই হয়তো আমাদের নতুন হাতিয়ার হয়ে উঠবে। এ ব্যাপারে স্যার আপনি কি মনে করেন যে আসলে কি আচ্ছা সম্ভব আমি কিনা? একটু বলি এই ব্যাপারগুলো নিয়ে। আসলে স্পুটনিক 5 যে গ্যামালিয়াতে রাশিয়ার গাম্বিয়া ইনস্টিটিউটে হয়েছে, অনেক কথা কিন্তু এখন কিন্তু বলতে ফেলে দিছে, ঠিক আছে? তো ওরা কি করেছে, ওরা কিন্তু আসলে যদিও আমি ভাইরোলজিস্ট বা আমি মাইক্রোবায়োলজিস্ট নই, তারপর আমি আমার আঙ্গিকে যতটুকু যা আমি বলতে চাই এভাবে যে সাধারণত যখন মনে করেন সাধারণত একটা ট্রায়াল হতে গেলে আপনাকে 4টা ট্রায়াল মানে 4টা ফেজ পার হয়ে আসতে হয়, ঠিক আছে? 3টো ফেজ পার হওয়া মনে করেন একটা ট্রায়াল একটা ফেজ বাদ দেওয়া যায় প্যান্ডেমিসিটির সময়, কিন্তু 3টা ফেজ আপনাকে করে আসতে হয়। যখন আপনার যে স্পুটনিক 1 যেটা হচ্ছে গ্যামালিয়াতে যেটা রাশিয়া তৈরি করা হয়েছিল, যখন বাজারে নামায় দেয় তারা, তখন কিন্তু এটা বিশ্বে সবাই কিন্তু খুব অবাক হয়েছিল। ইভেন রাশিয়ার যে বৈজ্ঞানিক সংস্থা এটিও কিন্তু প্রথমে কিন্তু গভর্নমেন্ট নিষেধ করেছিল যে থার্ড ট্রায়াল ছাড়া কিন্তু আপনারা করবেন না,
ঠিক আছে, ইভেন তখন কিন্তু সাধারণত যখন একটা ভ্যাকসিন করছেন, ভ্যাকসিনের কিন্তু অনেকগুলো সমস্যা থাকতে পারে, যে কতজনের উপর ইনফেক্ট হলো, তার পার্শ্ব প্রতিক্রিয়া কি, এটার কি ডিটেলস আপনাকে কিন্তু গবেষণাপত্র আকারে প্রকাশ করতে হয়। এটা হচ্ছে সিস্টেম, এটা হচ্ছে নিয়ম। ঠিক আছে, তো পরবর্তীতে যেটা করলো দিল, আর ল্যান্সেটে পাবলিকেশন কিন্তু চারটিখানি কথা না। তো এখানে ফার্স্ট ট্রায়াল এবং সেকেন্ড ট্রায়ালের রেজাল্টটা দিল, সেখানে দিল যে 76 জন মানুষের উপরে, ভলান্টিয়ারের উপরে ওনারা অলরেডি ইফেক্ট করেছে। এবং একটা মজার ব্যাপার কি জানেন, সেটা হচ্ছে এখানে তারা একটা ভেক্টর হিসেবে 2 ধরনের এডিনোভাইরাস করেছে। একটা বিরল জাতীয় একটা এডিনোভাইরাস ইউজ করেছে, একটা হচ্ছে 26 এডিনোভাইরাস 26, আর একটা হচ্ছে 5। নর্মাল একটা জিনিস মনে রাখবেন, আমাদের শরীরে যখন জ্বর হয়, যে কোনো এডিনোভাইরাসের কারণে কিন্তু জ্বর হয়। ঠিক আছে, এখন এই জিনিস দুইটা ওরা আমাকে করে ফেলছে। এতে যেটা হয়েছে যে আমাদের যেটা বিরল প্রজাতির যে এডিনোভাইরাস 26, এটা কিন্তু মানুষের শরীরে তেমন একটি মানে আক্রান্ত হয় নাই আগে, কখনই হয় নাই, বা অ্যান্টিবায়োটিক টাইটার করে পাওয়া যায় না। তার মানে এমন হতে পারে এই যে তৈরিটা করেছে, এটা কিন্তু আমাদের জন্য একটা বড় একটা আশীর্বাদ হতে পারে। অলরেডি বিভিন্ন দেশে প্রায় 40 থেকে 45 লাখের মতো মানুষের উপর, বা 45,000-এর মতো মানুষের উপরে নাকি অলরেডি ওরা দাবি করছে, বিভিন্ন দেশে ওরা মানে ট্রায়াল করছে, তৃতীয় ট্রায়ালটা করছে। এখন তৃতীয় ট্রায়ালটা যখন সম্পূর্ণ হবে, 5 সপ্তাহ হতে আমাদের সামনে চলে আসবে, তখন ফাইনালি আমরা বলতে পারবো এটাই আমাদের বর্তমানে সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ আশীর্বাদ। এটা তখন আমরা বলতে পারি। ইনশাআল্লাহ স্যার, আমরাও সেই দিনের অপেক্ষায় আছি। স্যার একটি প্রশ্ন এসেছে। স্যার একটু আগে স্যার বলছিলেন যে কাপড়ের মাস্ক আমাদের সাধারণ মানুষের জন্য এনাফ। এখন স্যার প্রশ্নটা ছিল যে কাপড়ের মাস্ক রিইউজেবল কিনা, যে ওয়াশেবল কিনা, এ ব্যাপারে প্রশ্ন ছিল একটা। হ্যাঁ, ওয়াশেবল দিতে পারবেন, সমস্যা নেই, ওয়াশেবল করতে পারেন। ঠিক আছে, এক্ষেত্রে স্যার আমাদের জন্য কি কোনো ইনস্ট্রাকশন আছে যে কিভাবে ওয়াশ করলে, বা যদি মনে করেন আপনি যদি আনকমফোর্টেবল ফিল করেন, ওই সার্জিক্যাল মাস্ক আছে, ওইটাও আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, ওইটা এভাবেই কিন্তু বলে দেয়া, ডাব্লিউএইচও কিন্তু এটা ক্লিয়ারলি বলে দিয়েছে। ঠিক আছে, যখন কারণ আমাদের যেটা সত্যি হেলথ কেয়ার প্রোভাইডারদের হঠাৎ করে কিন্তু আমাদের পিপিএ সংকট কিন্তু এখনো পর্যন্ত সংকট আছে সব জায়গায়, পৃথিবীর সব জায়গায় আছে। ঠিক আছে, সেক্ষেত্রে আমার মনে হয় সাধারণ মানুষের ক্ষেত্রে ওইটা করলে আপনি করে আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ স্যার। দর্শক, আপনাদের আর কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে বা আমাদের ইনবক্সে জানান, স্যার প্রশ্ন জবাব দিচ্ছেন। স্যার আমরা আর কতক্ষণ প্রশ্ন নিব? তোমাদের ইচ্ছা, আমরা 5 মিনিটও নিতে পারি। সবকিছু ডিপেন্ড করবে হচ্ছে যারা ইন্টারেস্টেড ফিল করে। আর যদি কোশ্চেন হয় তাহলে আর কোনো কোশ্চেন? স্যার এখন পর্যন্ত আমি নিজ থেকে একটা প্রশ্নের একটা বলি। এখন কিন্তু আপনারা পেপার মানে একটা জিনিস, একটা নতুন থিওরি দেখতে পারেন, নিউ নরমাল থিওরি, যেটা আমি আসলে আলোচনা করিনি। ঠিক আছে, আমাকে মনে করেছিলাম যে আপনারা কেউ আমাকে প্রশ্ন করবেন নিউ নরমাল থিওরি নিয়ে, কিন্তু কেউ প্রশ্ন করেন নাই। আচ্ছা, আমি এই জিনিসটা একটু আপনার বলতে, একটা জিনিস কিন্তু আলোচনা হচ্ছে এই মুহূর্তে। নিউ নরমাল থিওরি মানে হচ্ছে, এখন এই তো মনে করেন প্যান্ডেমিক সিটিতে লকডাউন হয়ে আছে, এখন কি আমাদের আর্থসামাজিক অবস্থা কিন্তু এখন থমকে দাঁড়িয়েছে। ঠিক আছে, এখন এখান থেকে আপনি কিভাবে করবেন? আমার একটা দেশকে চালাইতে হবে না, অর্থনৈতিক যোগান দিতে হবে না? সেক্ষেত্রে যেটা হচ্ছে, একটা নতুন থিওরি হয়েছে যে আপনারা ঘরে বসে কাজ করতে পারেন। ঠিক আছে, অনলাইন, বা আমরা যেমন অনলাইনে ক্লাস নিচ্ছি, বা অনলাইনে অনেকে বিজনেস করছে, অফিস করতেছে, এগুলো আপনারা করতে পারেন। এরকম একটা জিনিস হয়েছে। এবং এটা দিয়ে এটার মূল কারণটা কি? এটা মূলটা কারণটা হয়ে গেছে যেটা হচ্ছে আমার এটাকে চাঙ্গা করার জিনিসটা। তো এটার ইফেক্ট আমাদের যারা পুয়ার মানুষ, তাদের উপর খুব বাজেভাবে হবে, খুব বাজেভাবে হবে। কারণ যে দিন আনে দিন খায়, সে ঘরে বসে কিভাবে ইনকাম করবে রে ভাই? এই জিনিসগুলো কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে অনেক আর্টিকেল আপনারা দেখতে পাবেন, এই জিনিসগুলো কিন্তু আলোচনা হচ্ছে। এর আগেও কিন্তু একবার হয়েছিল 2007-8 এর ক্ষেত্রে, অর্থনৈতিক মন্দার ক্ষেত্রেও কিন্তু এরকম একটা সময় কিন্তু এই জিনিসটা হয়েছিল। ঠিক আছে, নিউ নরমাল থিওরি, এটা নিয়ে কিন্তু এখন আলোচনা হচ্ছে, প্রচুর আলোচনা হচ্ছে। আমি ভেবেছিলাম আপনারা কেউ এটা মনের মধ্যে কোশ্চেনটা আসে, আপনাদের জানার জন্য এই জিনিসটা আপনাদেরকে ইনফরমেশনটা দিলাম। স্যার আরেকটা প্রশ্ন এসেছে আমাদের কাছে। প্রশ্ন,
স্যার আমাদের কোভিড-19 আমাদের এখন গাইডলাইনের ফলো করা হচ্ছে যে আমাদের হাসপাতালে, সেটা ছাড়াও অনেকেই দেখা যাচ্ছে যে এখন অনেক অ্যান্টিবায়োটিক সাথে নিয়ে নিচ্ছেন অতিরিক্ত। কারণ এটা হুজুগে বাঙালির কথা বলি আর যেভাবেই বলি, যে আমাদের গুজব উঠছে যে হঠাৎ করে কোনো একটা অ্যান্টিবায়োটিক ইফেক্টিভ হচ্ছে, তাহলে সেটা নিয়ে নিচ্ছে অনেকেই। তো এই একটা এরকম একটা টাফ সিচুয়েশনের মধ্যে আমরা আসলে এখানে একটু অ্যান্টিবায়োটিক ক্লিয়ারলি, রেজিস্ট্যান্সের ব্যাপারে কি করতে পারি, যে আসলে সব অ্যান্টিবায়োটিক কোভিড, হাসপাতালগুলো, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন বলেন। আমাদের ড্রাগ ম্যানেজমেন্ট যদি অ্যাপ্রোপ্রিয়েট না হয়, তাহলে আমাদের কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের রিস্কটা এই সময় আবার অন্যরকম ভাবে দেখা দিতে পারে। তো এই ব্যাপারে আপনার আম, সাধারণ আমাদের যারা আছেন তাদের পক্ষে কিছু বলার আছে, তাদের জন্য কিছু বলবেন কিনা, যে আচ্ছা কোনো আমি এখানে, জি জি আমি কয়েকটা ব্যাপারে একটু ক্লিয়ারলি বলি। সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের ব্যাপারে কিন্তু একটা সময় কিন্তু এজিথ্রোমাইসিন অনেক কিছু অনেকগুলো ব্যাপারে কিন্তু বলা আছে, কিন্তু এখন কিন্তু কোভিড-19 এর ডাইরেক্ট কোনো রোল নেই। ঠিক আছে, ওইটা নিউমোনিয়ার ক্ষেত্রে, নিউমোনিয়ার চিকিৎসার ক্ষেত্রে আমরা সাধারণত ইউজ করে থাকি। ঠিক আছে, কিন্তু কোভিড-19 এর ডাইরেক্ট অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই, টোটালি রোল নাই। এটা প্রথমত ইউজ করা হতো, বা এখনো যে ডাক্তার সাহেব ইউজ করেন অবশ্যই এটা নিউমোনিয়ার ক্ষেত্রে, নিউমোনিয়াটার জন্য এটা ইউজ করে। তার মানে এটা না যে অ্যান্টিবায়োটিক ছাড়া কোভিড-19 এর ম্যানেজমেন্ট হবে না। স্যার একটা প্রশ্ন এসেছে, এটা এই উত্তরের সাথেই, জিমেক্স নেওয়াটা কি যুক্তিসঙ্গত কিনা? কোনটা, সরি? জিমেক্স নেওয়া যুক্তিসঙ্গত কিনা? জিমেক্স আসলে আমি এখানে এখানে উনি কথা আমি কোথায়, ডাইরেক্ট বল, হ্যাঁ আমি এখানে একটা কথাই বললাম, অ্যান্টিবায়োটিকটা ইউজ করার কথা এখন বলা হয় না। ঠিক আছে, একটা সময় ইউজ করা হতো, আর কিছু ক্ষেত্রে ইউজ করা হতে পারে, যেমন নিউমোনিয়ার ক্ষেত্রে। সাধারণত নিউমোনিয়ার ক্ষেত্রে আমরা জানি গ্রাম পজিটিভ অর্গানিজম গুলো দিয়ে হয়, গ্রাম পজিটিভ এগেইনস্টে আমরা অ্যান্টিবায়োটিক দিতে পারি। কিন্তু কোভিড-19 এর ডাইরেক্ট এইটার কোনো রোল নাই, ডাইরেক্ট কেউ বলতে পারবে না। ঠিক আছে, এটাতে কোনো ধরনের গাইডলাইন গুলো এখন এই জিনিসগুলো বলে না। ধন্যবাদ স্যার। দর্শক, আপনাদের কারো যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের ফেসবুক লাইভে কমেন্ট সেকশনে টাইপ করুন। আমরা আরো কিছুক্ষণ প্রশ্ন নিচ্ছি। আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমাদের স্যার আমাদের সাথে আছেন জবাব দেওয়ার জন্য। স্যার একটা প্রশ্ন এসেছে, যে হ্যাঁ বলেন। মাঝখানে একটু থিওরি দেখা দিয়েছিল যে অতিরিক্ত তাপমাত্রায় ভাইরাস মেরে ফেলার একটা সম্ভব বলে সম্ভাবনা দেখা দিয়েছে, সেটা কি আসলে বাস্তবিক কিনা? না, এটা টেম্পারেচারের সাথে বাস্তবতা, ভাইরাস, টেম্পারেচারের সাথে এখন কিন্তু সেই ধরনের কিছু বলা হয় না। তবে হ্যাঁ, এরকম একটা কথা হচ্ছে যে 70 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে উঠলে সাধারণত কিল করে। ঠিক আছে, এখন মনে করেন বাংলাদেশে তো 70 ডিগ্রি সেন্টিগ্রেড হয় না। ঠিক আছে, 70 ডিগ্রির কথা সেটা আসলে একটা ভিত্তি বলা হয় না। যদি এরকম কিছু কিছু জায়গায় বলা হয়, এখন হচ্ছে ক্লিয়ার ইনস্ট্রাকশনটা আমরা সেভাবে বলতে পারি না। আরেকটি প্রশ্ন এসেছিল যে আমাদের যাদের নিত্য প্রয়োজনে বাইরে যেতে হচ্ছে এই মুহূর্তে, তারা ঘরে আসার পর আহ, নিজস্ব নিরাপত্তার পাশাপাশি যে পোশাক ছিল সেই পোশাকের ব্যাপারে কি আমাদের কোনো নির্দেশনা আছে কিনা, অর্থাৎ আমাদেরকে আচ্ছা কাপড় ধুতে হবে কিনা? আচ্ছা, আমি এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি বাসার বাইরে গেলেন, এমন হলো আপনার ছেড়ে যাচ্ছে একটা হাঁচি মারল, জীবাণুটা এয়ারের মধ্যে ছিল। এখন কোনো কারণে মনে হতো হাঁচিটা এমন ভাবে মারছে, আমাদের বাঙালি তো ওই হাঁচি যে অনেক, এই এখন অনেক কিছু চেঞ্জ হচ্ছে, এসব এটিকেসিটা অনেকগুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু সব ক্ষেত্রে তো চেঞ্জ হচ্ছে না। কেউ একটা হাঁচি মারলো বা কেউ একটা জীবাণু কোনো ভাবে আপনার কাপড়ে লাগলো, তো ওইটা থেকে কিন্তু আপনার ছড়াই যেতে পারে। আপনার সেক্ষেত্রে একদম ক্লিয়ার যেটা করা উচিত রে ভাই, সেটা হচ্ছে আপনি ঘরে আসার পরে অবশ্যই জিনিসটা ডাইরেক্ট আপনি এটাকে খুলে এটা অবশ্যই আপনি এটা আপনি মানে পানিতে চুবিয়ে সাবান টাবান দিয়ে এটা আপনার ওই ড্রেসটা করবেন। ঠিক আছে, ওই জিনিসটা আপনাদের করা উচিত। ধন্যবাদ স্যার। আপনাদের আরো কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে, যারা দেখছেন দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই কমেন্ট সেকশনে টাইপ করবেন। স্যার সম্ভবত আমরা আমাদের সেশনের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, সময়ের শেষ পর্যায়ে। আমাদের বোধহয় আর কোনো প্রশ্ন নেই যা মনে হচ্ছে। অনেকেই ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের আরো কারো যদি কোনো
আমরা কি তাহলে শেষ করে দিব? কার কোশ্চেন না থাকলে আমরা শেষ করে দিতে পারি। জি স্যার, আমরা বোধহয় শেষ করে দিতে পারি স্যার, নির্ধারিত সময়ের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এরই মধ্যে স্যার আপনাকে অনেকগুলো ধন্যবাদ জ্ঞাপন করেছেন যে এত বাস্তবিকভাবে এবং সহজভাবে বোঝানোর জন্য, ডিটেইলড ইনফরমেশন এবং ইনফরমেটিভ সেশনের জন্য। আমরা দেখতে পাচ্ছি অনেক স্ক্রিনে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ, এত সময় নিয়ে আপনারা শুনেছেন, সেশন আমাদের সেশনটাই ছিলেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বলে আমার আসলে আজকের আপনাদের কথা শেষ, মানে বচন বলে আমি শেষ করছি আমার আজকের কথা। হয়তো দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ব্যাপারে। থ্যাংক ইউ ভেরি মাচ। এন্ড থ্যাংক ইউ রামিশা, খুবই ভালো লাগলো। এন্ড থ্যাংক ইউ এক্সিস, তার একটা সুন্দর একটা ইনফরমেটিভ ওয়েবিনার আলোচনা করলো, আয়োজন করেছে এবং আমাকে এটাতে ইনভাইট করেছে। আমি আপনাদের সংলগ্ন যারা আছেন সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ স্যার। দর্শক, এরই মাধ্যমে আমরা আমাদের ওয়েবিনারের শেষ পর্যায়ে চলে আসলাম। ডক্টর অঙ্কুর দত্ত স্যার আমাদের সাথে ছিলেন এতক্ষণ। স্যারকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং এক্সিস মেডিকেল স্কুলের পাশেই থাকুন। ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য আরো ওয়েবিনার নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, শুভরাত্রি।